বললাম গরুর দড়িটা লম্বা হচ্ছে কত 2.1 মিটার। এখন গরুটা তাহলে চড়বে, গরুটা চড়তে গেলে তাহলে এগুলা খাবে, তো এগুলা তো খাবেই, প্লাস সবথেকে লম্বা এইরকম সে একটা এরিয়া দখল করবে, এরকম একটা এরিয়া দখল করবে। তাহলে যেরকম একটা শেপ হবে, এই শেপটা কি রকম দেখতে? এটা একটা বৃত্ত। তাহলে ঠিক বৃত্তের মতো একটা জায়গা সে পুরো ঘাসটাকে খেয়ে শেষ করবে। এই খুঁটিটাকে সে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতে থাকবে এবং এর মাঝামাঝি যত ঘাস থাকবে সব খাবে। তাহলে আমাকে বের করতে হবে কতটা জায়গা ঘাস খাচ্ছে। তাহলে গরুটা কতটা জায়গা ঘাস খাবে, তাহলে আমাকে বলবো কি এইটুকু এরিয়া। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যত বড় হবে সে ততটা এরিয়া ঘাস খাবে। অর্থাৎ আমাকে জানতে হবে এই দড়িটা কত লম্বা ছিল, আর সেটা এখানে দেওয়া হয়েছে। তো কত 2.1 মিটার। দড়িটা কত লম্বা? 2.1 মিটার। আর 2.1 মিটার এখানে বৃত্তের এটা হচ্ছে কি ব্যাসার্ধ। এখানেই আছে গরুটা আর এখানে খুঁটিটা পোতা আছে, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি কি বের করব? বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ কতটা জায়গা আছে এই বৃত্তটার ভেতরে ততটাই ঘাস খাবে। তাহলে জায়গা কতটা আছে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। করেছো নাকি? পাই আর এর স্কয়ার। তাহলে এই 2.1 মিটার যেটা, সেটাকে আমরা কি ধরি? এটাই হচ্ছে আর। আর মানে অর্থাৎ আমি কি ধরবো? বৃত্তের ব্যাসার্ধ ধরবো। আর কি আমরা কি ধরবো? বৃত্তের ব্যাসার্ধ ধরবো। ঠিক আছে? আর 2.1 মিটার এখানে হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে কতটা ঘাস খাবে? পাইর মান জানো তোমরা কত? 22/7 ইনটু আর স্কয়ার। আর এর মান কত? 2.1 ইনটু 2.1, সেদিকে জায়গা নাই, ইনটু 2.1। ঠিক আছে? কাটাকাটি করো। 2.1 দশমিক তুলে দিলে নিচে 10, এখানে দশমিক তুলে দিলে নিচে 10 হবে। হবে কি না? 7 3 21, তারপর 2 11 22, 2 5 10। ঠিক আছে? তাহলে হলো কত? অ্যাকচুয়ালি 21 ইনটু 3 ইনটু 11। এটা গুণ করো। 21 ইনটু 11 3 33, 21 ইনটু 33 গুণ করো বাই 10 5 50। ঠিক আছে? এটা ক্যালকুলেট করলে যা আসবে তত কি আসবে? বর্গ মিটার। কি আসবে? বর্গ মিটার। ঠিক আছে? এটা বর্গ মিটার। 21 ইনটু 33 কত আসছে? 21 ইনটু 33 গুণ করো, কত আসছে? 693 বাই 50 নাকি? আচ্ছা, ভাগ করো। কত? 13.86। 693 বাই 50 নাকি? 13.86। হ্যাঁ, এটা তো বের হলো। এটা হচ্ছে এর ক্ষেত্রফল, সঙ্গে এর এককটা লিখতে হবে। এর একক কি হবে? বর্গ কথাটা আসবে, বর্গ মিটার। বর্গ মিটার। ঠিক আছে? তাহলে এই গরুটা সবথেকে বেশি কতটা ঘাস খাবে? 13.86 বর্গ মিটার ঘাস খেতে পারবে। ঠিক আছে? বোঝা গেল? পুরো উত্তর হয়ে গেছে? চেক করে নাও। পুরো ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা আসবো 2 নম্বর গণিত। 2 নম্বর কি গণিত আছে পড়ে নাও সবাই মন দিয়ে, ভালো করে পড়ে নাও, বুঝে নাও, তারপর করে ফেলো কি সমস্যা হচ্ছে আমি তারপরে দেখে নিচ্ছি। আগে পড়তে হবে গণিতটা, ভালো করে পড়ে নাও, বুঝে নাও। না বুঝতে পারলে আবার পড়ো, না বুঝতে পারলে আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। পড়া হয়ে গেছে? পড়ে আগে ট্রাই করে নেবে, তারপরে কিন্তু তোমরা এটা করো। কি বলেছে? সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে একটা বৃত্ত আঁকবে বলে দিয়েছে এবং তার পরিধিটা বলে দিয়েছে কত হবে। একটা বৃত্ত আঁকতে গেলে দেখো, একটা বৃত্ত ধরো সাপোজ এইটা একটা বৃত্ত, এই বৃত্তটা আঁকতে গেলে পরিধি কোনটা? পরিধি হচ্ছে এইখান থেকে, ধরো এইটা একটা যদি আমি রিং ভাবি, কি ভাবি? হাতে পরা রিং গুলা দেখেছো? হাতে যে পরা হয় রিং গুলা,
হ্যাঁ, যেমন এই ঘড়িটা যদি আমি খুলে দিই, এটা এখন দেখতে রিং অর্থাৎ বৃত্তের মতো, খুলে দিলে এরকম একটা লম্বা হয়ে যাবে কিনা? তেমনি হবে বৃত্তটাও, কিন্তু এখান থেকে যদি আমি কেটে দিই, টেনে লম্বা করি, এরকম একটা লম্বা আসবে কিনা? তাই এটাই হচ্ছে পরিধি, এই লম্বাটাই হচ্ছে পরিধি। বৃত্তের এই ধার বরাবর যে দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে কতটা মোট রাস্তা আসছে, এটাই হচ্ছে পরিধি। ঠিক আছে, বা ওটাকে টেনে খুলে দিলে কতটা লম্বা একটা রেখা পাওয়া যাবে, সেটাই হচ্ছে পরিধি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে আমার আগে থেকে বলা হয়েছে পরিধিটা কত, সেই পরিধিটারই একটা বৃত্ত আঁকবে। ঠিক আছে, কত বললাম? 35.2, অর্থাৎ এর পরিধি হচ্ছে 35.2, পরিধি দেওয়া আছে। ওই 35.2 এর একক কি হবে? এটা কিন্তু কোনো বর্গ হবে না, সেমি নাকি, শুধু সেমি, কোনো দেওয়া আছে এটা। তাহলে তোমরা যদি কোনো উত্তরে পরিধির মান বের করো, তাহলে কিন্তু সেখানে বর্গটা অ্যাড করা যাবে না, বর্গটা শুধুমাত্র কখন? ক্ষেত্রফলের জায়গায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পরিধি। তাহলে আমার পরিধি দেওয়া আছে, কিন্তু কি বের করতে হবে বলেছে? কোথায় গেল? তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ব্যাসার্ধ বলতে বোঝো তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। একটা যে কোনো বৃত্তের কেন্দ্র থাকবে, যে কোনো বৃত্তের কি থাকবে? কেন্দ্র থাকবে। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। আর ক্ষেত্রফল জানো নিশ্চয়ই, কি হবে? পাই আর স্কয়ার। আচ্ছা, পরিধি দেওয়া আছে, পরিধির সূত্র থেকে আমি বের করব আর এর মানটা। ঠিক আছে, ওটা একটু আইডিয়া করে নিতে হবে, তোমরা বারবার প্র্যাকটিস করলে বন্ধুরা বুঝে নিতে পারবে। পরিধির সূত্র আমি আগের দিন বলেছি, কি বুঝিয়েছি? 2 পাই আর। এখানে দেখো কার মানটা জানি না, 2 অর্থাৎ একটা সংখ্যা জানি, পাইর মানও জানি, জানি না শুধু আর এর মান। তাই এখানে পরিধির মান পুরোপুরি দেওয়া আছে, তাই এই পরিধি থেকে আমি আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মানটা বের করে নেব। আর সেই ব্যাসার্ধের মান কিন্তু এখানে চাইছেও। ঠিক আছে, তাহলে 2 পাই আর, লিখে দিই 2 পাই আর সমান কত? 35.2। বোঝা গেল? এটা হচ্ছে 2 পাই আর। এখান থেকে আমি শুধু আর এর মানটা বের করব। কার মান? আর এর মান। তাহলে আর সমান কত হবে? আর সমান, দেখো এই যে 2 আর পাই, এটা কি হিসাবে আছে? এদিকে আর এর সঙ্গে গুণ হিসাবে আছে, সমান চিহ্নের সেদিকে গেলে ভাগ হবে। সমাধান অবশ্যই শিখে নিতে হবে, তোমাদের ক্লাস 8 ভালো করে দেওয়া আছে, শিখে নেবে। তাহলে 35.2 যা আছে লিখে রাখো, 35.2 এই দিকে গুণ রূপে আছে, সমান চিহ্ন পেরোলে কি হবে? ভাগ হয়ে যাবে। কি সমস্যা? ক্লাস শেষ। কার আছে? তোমার কার? 2 পাই আর 35.2 হয়েছে, তাহলে আর এর মানটা সেদিকে থাকবে, 2 পাই মানটা চলে যাবে সেদিকে। 2 পাই মান সমান চিহ্ন সেদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে পাই হয়ে যাবে 2, পাইটাও নিচে পাই হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? জাস্ট এটা ক্যালকুলেট করলে উত্তর চলে আসবে। হ্যাঁ, এবার এটাকে আমরা কি করব? সমাধান করব। তাহলে আর সমান কত আছে? যেমন এখানে দশমিক আছে, দশমিক তুলতে হবে, দিলে কত হয়ে যাবে? 352 বাই নিচে কত হয়ে যাবে? বলতে একটা 10 চলে আসবে। কি চলে আসবে? 10 ইনটু 2 আছে, 2 রেখে দাও, ইনটু কত হবে? পাই। পাইর মান হচ্ছে কত? 22 এর 7। কত হচ্ছে? 22 এর 7। অ্যাকচুয়ালি এই 22 এর 7 এটা না লিখে আমি কি করব? পুরোপুরি উল্টে দাও, গুণিতক 7 এর 22। ঠিক আছে, এটা 22 আছে তো, এটা পুরোপুরি উপরে চলে গেল। ঠিক আছে, তাহলে উল্টে গেল, তাহলে পুরো ভগ্নাংশটা লবের সঙ্গে কি হলো? গুণ হিসেবে থাকলো। ঠিক আছে, তাই আমি উল্টে দিলাম। বোঝা গেল কি হলো না? এখন আমরা কি করব? কাটাকাটি করো। 11 দুগুণে 22, 11 তিনে 33 হবে, আবার 11 দিয়ে 22 হবে। ঠিক আছে, 2 16 32 হবে, 2 8 16, 8 7 56 বাই 10 সমান 5.6। কত? 5.6 আসছে। তাহলে ব্যাসার্ধের মান এলো 5.6। তোমরা বের করো কার কার বেরিয়েছে। আমি আমার প্রসেসে করলাম, তোমরা তোমার প্রসেসে করবে।
যে কোনো ভাবে করতে পারো, ঠিক আছে? বুঝতে পারলাম না? বোঝা গেল কি গেল না? তাহলে আমাদের একটা উত্তর ব্যাসার্ধ চলে এসেছে, চেক করে নাও। এখন আমরা বের করব ও 5.6 এর একক কি হবে? একক হচ্ছে এইটা যা একক দেওয়া আছে 35.2, এটা কি দেওয়া আছে? সেমি দেওয়া আছে। তাহলে পরিসীমা, তাহলে এই পরিসীমা ছিল 35.2, পরিসীমাটা কিসে ছিল? সেন্টিমিটারে ছিল। তাই এখানে ব্যাসার্ধটাও অবশ্যই সেমিতে হবে। কি হবে? সেমি, সেন্টিমিটার। কি হবে? সেন্টিমিটার। বোঝা গেল কি হলো না? হয়েছে? সেন্টিমিটার হবে। নেক্সট আরেকটা কি বলা হয়েছে? এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? সূত্র কি ক্ষেত্রফল? পাই আর স্কয়ার। তাহলে সেই সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সেই সূত্রগুলো থেকে আমি করব। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হবে তো? পাই আর স্কয়ার মান বের করো। পাই মান কত? 22 এর 7 ইনটু আর এর মানটা আমি কত পেলাম? 5.6। বের করো আর এর মান। 5.6 ইনটু 5.6 কি সমস্যা? দশমিক, হ্যাঁ দশমিক তুলে দাও। দশমিক তুলে দিলে নিচে 10, এখানে দশমিক তুলে দাও। দশমিক তুলে দিলে নিচে 10, ঠিক আছে? 7 8 56। আচ্ছা, কাটাকাটির সুবিধার জন্য এগুলো করে থাকুক, নাহলে করলে করা যেতে পারে। আচ্ছা, 2 4 8 2 5 10, ঠিক আছে? আবার 2 5 10, 2 কত? 11 22। তাহলে 11 4 44 আর 56 গুণ করো। 44 ইনটু 11 4 44 হচ্ছে, আর একটা 56 হচ্ছে। কত? এখানে একটা 56 থাকছে, ঠিক আছে? বাই নিচে 5 ইনটু 5 কত? 25 হচ্ছে। তাহলে দুটো গুণ করো, বাই 25 গুণ করো। 4 6 24, 24 এর 4 হাতে 2, 4 5 20, 2 22 ইনটু আবার সেম আসবে 2 2 4 আসবে তো? 4 2 6 2 2 2020। হ্যাঁ সেখানে 2 4 এর কাছে 2 হবে, 4 এর নিচে। ও আচ্ছা, তাহলে 4 2 2 তাহলে আসবে কত? 4 6 4 2464 এসছে। তাহলে আসবে এটা 2464 বাই 25 হবে তো? আচ্ছা, 2464 বাই 25, এটাকে আবার ভাগ করো কত দিয়ে? 25 দিয়ে। 25 আসছে 200, 25 নয় 225, বিয়োগ করো। 1 হবে, 2 হবে, 4 নামবে, নামবে তো? 25 আসছে 200, 4 হলো দশমিক দিবে। এটা করে দাও 98 পূর্ণ 14 বাই 25, এটা করবে। নতুবা দশমিকে করলে করতে পারো। দশমিকে করলে দশমিক দিলে 0 আসবে, হবে তো? 25 4 100, 25 হবে কি করে? 25 5 দিয়ে দাও। 125, 25 5 125, 5 থাকবে এখানে। আর এখানে কত থাকবে? 1 থাকবে তো? 15 দশমিক আছে 0 লাগাও। 25 6 তাহলে এটা ছাড়াও আর কি হবে? 98.56, এটাও বলতে পারো, ঠিক না? তবে এটা কি? এটা বের করলাম আমরা পাই আর স্কয়ারের মান। কার মান? পাই আর স্কয়ারের মান। এটা হচ্ছে আর স্কয়ার, দেখতে পাচ্ছ স্কয়ার আছে। এটা হচ্ছে ক্ষেত্রফলের মান। কার মান? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ একক হয়। তাই এটা অবশ্যই শুধু সেন্টিমিটার লিখে ছেড়ে দেবে না, বর্গ সেমি লিখবে। কি লিখবে? বর্গ সেমি। বোঝা গেল কি হলো না? বর্গ সেমি হবে, বর্গ সেমি লিখতে হবে। বোঝা গেছে পুরো? ঠিক আছে। 2 নম্বর। নেক্সট কি আছে? কি 3 নম্বর গণিত।
রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে তিনি একটা ঢাকনা তৈরি করেছেন। দিদিমা কি করেছেন? একটা ঢাকনা তৈরি করেছেন। এই ঢাকনার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বলতে এই ভেতরের এরিয়াটা, এই ভেতরের এরিয়াটাই বলে দিয়েছেন কত? 5544 বর্গ কি আছে? বর্গ সেমি। সেমি তো 5544 বর্গ সেমি। তাহলে দিদিমা যে ঢাকনাটা তৈরি করেছেন এটা তিনি বলেছেন কি তার চতুর্দিকে একটা রঙিন ফিতে লাগাবেন। চতুর্দিকে লাগাবেন অর্থাৎ কোন এরিয়া? এই এরিয়া লাগাবেন। এরিয়া তো এরিয়া রঙিন ফিতেটা থাকবে। এই এরিয়াটা হচ্ছে কি তাহলে পরিধি বরাবর হবে। কি হবে? পরিধি বরাবর। তাহলে আমার কি দেওয়া আছে? কি বের করতে হবে? দেওয়া আছে ক্ষেত্রফল, সেখান থেকে বের করতে হবে পরিধি। এটাই তো। তাহলে ক্ষেত্রফল থেকে পরিধি বের করতে হবে। আমাকে আগে জানতে হবে পরিধি সূত্র কি। পরিধি সূত্র হচ্ছে, পরিধি বের করতে গেলে আমাকে কাকে জানতে হবে? 2 পাই r। এই মানটা পরিধির মান বের হবে। তাহলে 2 এর মান জানি, পাই এর মান জানি, r এর মান জানি না। তাই r এর মানটা বের করতে হবে এখান থেকে। r এর মানটা পাবো কোথা থেকে? এই ক্ষেত্রফল থেকে আমাকে r এর মানটা বের করে নিতে হবে। এটাই বুদ্ধিমান। ঠিক আছে? এটাই বুদ্ধি করতে হবে, বুদ্ধি নিয়ে বের করতে হবে। যেহেতু পরিধি বের করতে দেওয়া হয়েছে, কোথা থেকে বের করব? যেটা দেওয়া আছে সেটা থেকেই আমি বের করব। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 5544। ক্ষেত্রফলে একটা r স্কয়ার আছে নাকি? তাহলে সেই r স্কয়ার থেকেই আমি বের করব। দেখে নাও, পাই r স্কয়ার সমান 5544 হবে কি না? এখানে যে r স্কয়ার আছে এইখান থেকেই বের করব। তাহলে r স্কয়ারটাকে রাখো, পাইটাকে সেদিকে দিয়ে দিই। পাইটা সেদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। কত হবে? 5544 বাই পাই। বাই পাই হবে তো? আচ্ছা, এই বাই পাইটা আমি উল্টে দিতে পারি। বাই পাই যেটা আছে, বাই পাই মানে কি? 22 এর 7। 22 এর 7 হতেই পারে। আচ্ছা, তাহলে r স্কয়ার সমান হবে কত? 5544 ইনটু 7 এর 22 হবে। কত হবে? 7 এর 22। উল্টে দিলে এটা আসবে। এইটা ভাগ আছে, এই ভাগটা আমি গুণ করে দিলাম। যেই গুণ করব পরের লাইন দেখো উল্টে গেছে। ঠিক আছে? এই নিয়মে উল্টাবে। কাটাকাটি করো। 11 দিয়ে যাবে? 11 দিয়ে কেটে দাও। 2 দিয়ে যাবে। আচ্ছা, 2 দিয়ে যাবে। দাও। 2 11 22। 2 দিয়ে 4, 2 7 7। আচ্ছা, 2 2 গুণে 4, আবার 2 সাথে 14, আবার 1 সাথে 14, আবার 2 সাথে 14, আর 2 2 4 আবার 2 2 গুণে 4 হয়েছে। আচ্ছা, এক হয়ে যাবে। এটা কেটে গেল। আচ্ছা, এখানে ওটার সঙ্গে মিলে যাচ্ছে নাকি? তো লিখে নাও কত আসছে? 2772 ইনটু 7 বাই 11 তো। ঠিক আছে, এটা আবার কাটাকাটি করো। 11 কাটাকাটি হবে তো? 11 দিয়ে 22 কাটবে। 22 বাদ দিলে থাকবে কত? 5 থাকবে। 5 এর 7 57। তাহলে 11 5 এ 55 দিয়ে দাও। 56 57, 2 থাকছে। 11 2 গুণে 22 হলো। 252 ইনটু 7 থাকছে। তাহলে 252 ইনটু 7 গুণ করলে কার মান বের হবে? 252 ইনটু 7 করলে কার মান বের হবে? r স্কয়ার মান বের হবে। এখন দেখো, আচ্ছা আমি এদিকে জায়গা নেই করছি, এটা করছি। তাহলে r স্কয়ার সমান কত বের হচ্ছে? 252 ইনটু 7 বের হচ্ছে। হচ্ছে তো? কিন্তু এখানে দেখো আমাকে কার মান বের করতে হবে? শুধু r এর মান দরকার। শুধু r এর মান বের করতে গেলে স্কয়ারটা সেদিকে গেলে কি হবে? রুট চাপবে। কি চাপবে? রুট। তাহলে রুটটা ভাঙবো কিভাবে? তাই আমি শুধু r সমান আমি করব রুট অফ যেটা আছে এটাকে ভেঙে ফেলবো। যেটা আছে আরো ভেঙে ফেলতে হবে, নইলে আমি স্কয়ার করতে পারবো না। ঠিক আছে না? তাই 252 কে ভেঙে নাও। 252 কে ভেঙে নাও। কত হবে? কত যাবে? 2 দিয়ে যাবে তো? 2 কে 2, 2 2 গুণে 4, 2 6 12। আবার কত যাবে? 2 6 12, 2 3 6। কত যাবে? 3 3। আচ্ছা, 7 9 63 করে দাও আর 3 3 9 করে দাও। ঠিক আছে? এখন দেখো আমি সবের জোড়া পেয়ে গেলাম। তাহলে 252 কে ভাঙতে কত হলো? দেখো 2 গুণিতক 2
গুণিতক 7 গুণিতক 3 গুণিতক 3 আর গুণিতক একটা 7 আছে আগে থেকে, সেই 7টা লিখে দাও। তাহলে আর এর মান আমি পাবো কত? তাহলে রুটের ভেতর থেকে জোড়াগুলাকে বের করে আনবো, যতগুলা জোড়া সবগুলা জোড়া থেকে বের হবে। তাহলে এই দুইটাকে বের করে নেব, দুইয়ের জোড়া আছে, একটা 2 বের হয়ে যাবে। এখানে একটা 7 এখানে একটা 7 পেয়ে গেছি, এই 7টা ছিল তাহলে ওইখানে লুকিয়ে ছিল। তাহলে দুটো 7 থেকে একটা 7 নিয়ে চলে আসো, দুটো 3 থেকে একটা 3 নিয়ে চলে আসো, হবে কত? 7 দুগুণে 14, 14 তিনে 42 হয়ে গেল। তার মান পেলাম এটা, আর এর মান। তাহলে আমার এই ক্ষেত্রফল থেকে দিদির তৈরি ঢাকনাটা থেকে আমি কি পেলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম। কি পেলাম? ব্যাসার্ধ। অর্থাৎ আর এর মান, আর সমান কত পেলাম? 42 পেলাম। এখন দিদি কি বলছে? এই ঢাকনাটার চতুর্দিকে একটা ফিতা, রঙিন ফিতা দিয়ে জোড়াবে। তাহলে কত লম্বা রঙিন ফিতা লাগবে? ফিতাটা মনে করো তার একটা লম্বা লাগবে, কিন্তু আমি তো জানি না কত লম্বা লাগবে। তার মানে কি এটা পরিসীমা বের করতে বলেছে। পরিসীমা আমি জানি, কি বললাম? পরিসীমা সূত্র 2 পাই r, 2 পাই r। পরিসীমা হচ্ছে 2 পাই r। আর এর মান আমি তখন জানছিলাম না, ক্ষেত্রফল থেকে আমি জেনে নিয়েছি। বসিয়ে দাও আর এর মানটা। 2 ইনটু পাই এর মান জানো 22/7 ইনটু আর এর মান কত? 42। আর এর মান হচ্ছে 42, 42 কাটাটি করো, 7 6 42 হবে তো? গুণ করো, 22 দুগুণে 44 ইনটু 6 সমান করো, গুণ করো, 6 4 24 4 হাতে 2 6 4 24 25 26 একক কি হবে? হ্যাঁ এটা বেরিয়েছে সেমি হবে। বর্গটার কিছু আসবে না, যেহেতু এটা প্লেন মান। ঠিক আছে, এখানে কোনো স্কয়ার ছিল? কোনো স্কয়ার ছিল না, এমনি প্লেন মান বের হবে। 42 এর কাছে, হ্যাঁ 42 অবশ্যই সেমি হবে। কি করব মানে এটা সেমি অবশ্যই হবে, কোনো করার নয়। এগুলো বড় বড় এই ভুলগুলো যেগুলো হয়ে যাচ্ছে বলতে হবে তোমাদের। ঠিক আছে, যে ভুলগুলো হয়ে যাচ্ছে বলতে হবে। সাউন্ড করছো কেন? নো সাউন্ড। নেক্সট গনি কত? 2 নম্বর না 3 নম্বর? এটা হ্যাঁ 4 নম্বর হবে। 3 নম্বর শেষ। 4 নম্বর, 4 নম্বরটা কার কার হয়নি? হয়নি? হয়েছে? এটা এটা দেখো 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর দিয়ে দিলে ভালো। হুম এখানে সাউন্ড হয়ে যায়। 4 নম্বর, আচ্ছা 4 নম্বরটা দিতে হবে না। এখন 4 নম্বর গণিত। 4 নম্বর গণিতে কি আছে পড়ে নাও। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানেও খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, যে একটা বৃত্তাকার মাঠ আছে, একটা বৃত্তাকার মাঠ আছে, সেই বৃত্তাকার মাঠটা কি করেছে? বেড়া দিয়ে ঘিরেছে। কি করেছে? বেড়া দিয়ে ঘিরেছে। বেড়াটা দিবে কোথায়? বৃত্তাকার মাঠের বেড়াটা নিশ্চয়ই মাঝখানে গুলাই দেবে না, বাইরে দেবে না। এই ধার বরাবর বেড়া দিয়েছে, দিয়েছে কিনা? এই ধার বরাবর বেড়াটা দিয়েছে। এই বেড়াটা দিতে একটা লম্বা দূরত্ব গেছে। অর্থাৎ ধরো এরকম একটা লম্বা বেড়াটা যদি আমি সোজা করে দিই, এরকম লম্বা আসবে তো, এরকম লম্বা একটা বেড়া লেগেছে। এখন আমাকে এখানে দেওয়া হয়েছে একটু ঘুরিয়ে, যেটা কি বলা হয়েছে, যে সরাসরি বলা হয়নি যে কত লম্বা বেড়া, ওটা আমাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে। কত লম্বা বেড়া আমাকে ওটা বলা হয়নি, কি বলা হয়েছে? ঘুরিয়ে একটু বলা হয়েছে। মনে করো তোমার পকেটে হ্যাঁ কিছু চকলেট আছে, আমি জানি না কতগুলা চকলেট আছে, আমি জানি না। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কি বললে? যে আমার পকেটে 50 টাকার চকলেট আছে। আমার পকেটে কত টাকার? 50 টাকার চকলেট আছে। আমার পকেটে 50 টাকার চকলেট আছে, কিন্তু প্রত্যেকটা চকলেট 5 টাকা করে দাম, প্রতিটা চকলেট 5 টাকা করে দাম। ঠিক আছে,
5 রুপিয়া পার পিস। প্রত্যেকটা চকলেট 5 টাকা করে দাম। আমার পকেটে এখন 50 টাকার চকলেট আছে। ভেবে বলো আমার পকেটে কতগুলা চকলেট আছে? কে বলতে পারবে? আমি বলো। 10টা। চোখ বন্ধ করে কি করব? তাহলে মোট কত টাকার চকলেট আর প্রত্যেক পিসের দাম কত ভাগ করে দিলাম। তাহলে মোট আমার কাছে 10টি চকলেট আছে। কটা? 10টি। এখানেও এরকম ভাবে একটা বুঝিয়ে দিয়েছে, যেটা সহজভাবে বলা হয়নি, যে প্রতি মিটার বলছে প্রতি মিটার বেড়া করতে কত টাকা খরচ হবে? 21 টাকা খরচ হবে। ধরো এরকম একটা লম্বা বেড়া লাগবে, এরকম বৃত্তাকার একটা মাঠ, তার বেড়া দিতে প্রতি মিটার কত লাগবে? 21 টাকা। ধরো এটা 1 মিটার, সাপোজ ধরো এটা 1 মিটার 21 টাকা, এটা 2 মিটার ধরো 21 টাকা, এটা ধরো 1 মিটার 21 টাকা, এরকম করে প্রত্যেকটা মিটার কত টাকা লাগবে? 21 টাকা। আমাকে জানতে হবে মোট কত মিটারের বেড়াটা আছে, আর তাহলে সেটাই হবে তার পরিসীমা। কি বেড়াটা যতটা লম্বা সেটাই হচ্ছে পরিসীমা, কিন্তু সেই লম্বাটা ডাইরেক্টলি বলা নেই, আমাকে হিসাব করে বলতে হবে, ঠিক না? তাহলে 21 টাকা করে খরচ হবে প্রতি মিটার। কত টাকার খরচ হয়েছে সেটা বলে দিয়েছে, 924 টাকা। কত টাকা? যে এই বেড়াটা দিতে খরচ হয়েছে 924 টাকা মোট খরচ হয়েছে। তাহলে মোট 924 টাকা যদি খরচ হয়ে থাকে এবং প্রতি মিটার 21 টাকা করে খরচ হয়েছে, তাহলে বলো কত মিটার লেগেছে বেড়াটা? বেড়াটা তাহলে কত মিটারের সেটা বলো। তাহলে 924/21 করবো কিনা? 924/21 করবো তো। দেখো আমরা 3-এর বিভাজ্যতা নিয়মে আমরা শিখেছি, 3-এর বিভাজ্যতা নিয়ম শিখেছি তো। দেখো এটা 4 2 6 হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাহলে এটা দুটোই 3 দিয়ে যাবে, কেটে দাও। 3 7 21 আর 3 3 9 আর 3 0 আর 3 8 24, 38 হবে না, 308 হবে। ঠিক আছে, 308 হবে। আবার দেখো এটা কোথায় সাথে যাবে? 7 4 7 4 28 2 7 4 আবার 7 4 28 কত হলো? 44। তাহলে এই বেড়াটা কত লম্বা আছে? এখান থেকে এই অবধি মোট আছে 44টা মিটার। কটা আছে? এরকম মিটার গুলো কটা আছে? মোট 44টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করতে করতে মোট কটা আসবে? 44 মিটারের বেড়া আছে এবং প্রত্যেকটা মিটার কত করে দাম? 21 টাকা করে দাম। তাই এই পুরো বেড়াটা তাহলে কত মিটারের? 44 মিটার। তাহলে এই বেড়াটা হচ্ছে কত? 44 মিটার। 44 মিটারের বেড়া আমি পেয়ে গেলাম। এটা কিন্তু দেওয়া নেই, আমাকে বের করতে হলো। তাহলে এটা কি? এটা হচ্ছে পরিসীমাটা বের করলাম। কিন্তু কি চাইছে? যে খেলার মাঠটি ত্রিপল দিয়ে ঢাকবে। ত্রিপল দিয়ে ঢাকতে গেলে এই পুরো মাঝ বরাবর পুরো ভেতরটা ঢাকবে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা দেখাতে চায়। তাহলে ক্ষেত্রফল সমান কি হয়? পাই আর স্কয়ার। তাহলে আমার দরকার পাই আর স্কয়ার। এখানে আমি আর এর মান জানি না, এখানে আমি কি পেয়ে গেছি? এর পরিসীমা পেয়ে গেছি। পরিসীমার মাঝে কিন্তু একটা আর আছে। পরিসীমাতে আর আছে কিনা বলো? পরিসীমাতে একটা আর আছে তো। পরিসীমা কি হয়? 2 পাই আর। পেলে একটা আর, এই আর এর মানটা বের করব, লাগাবো এখানে কাজে। বোঝা গেল? তাহলে 2 পাই আর অর্থাৎ পরিসীমা, সেই পরিসীমা আমরা বের করে ফেললাম। কত? সেই পরিসীমা হচ্ছে 44 মিটার। ঠিক আছে, তাহলে আর এর মানও বেরোবে মিটারে অবশ্যই। তাহলে আর সমান কত হবে? আর সমান 44 ইনটু কত হবে? দেখো পাই আছে, 22 এর 7 হয়, সেদিকে গেলে 7 এর 22 ইনটু 2 আছে, 2টা কি হয়? নিচে ভাগ হয়ে যাবে। ভাগ হবে কিনা? 1 এর 2 হয়ে যাবে। ও 7 এর 22, হ্যাঁ ঠিক। কাটাটি করো, 22 দুগুণে 44, 2 2 কেটে দাও। তাহলে আর এর মান পড়ে থাকলো 7। আর এর মান কত? 7 কি একক? কি 7 মিটার হবে। তাহলে আমি পেয়ে গেলাম এর ব্যাসার্ধটাও পেয়ে গেলাম 7 মিটার। কিন্তু আমার দরকার কি? ত্রিপল দিবে, মাঝখানে ত্রিপল দেবে, অর্থাৎ পাই আর স্কয়ারের মান দরকার। পাই আর স্কয়ারের মান, এই আর এর মান যেটা পেলাম কত? 7 মিটার, সেটা পুট করে নেব এখানে। পাই মান হচ্ছে 22 এর 7 ইনটু আর স্কয়ার অর্থাৎ 7 ইনটু 7। বোঝা গেল কি গেল না? এটা ক্যালকুলেট করো, সেটাই হবে এর ঢাকা জায়গা। 7 7 কেটে নাও, আর 22 সাথে কত হবে? 7 দিয়ে 14, 8 দিয়ে 14, 154 বর্গ হবে। বর্গ
মিটার, 154 বর্গ মিটার। বোঝা গেল কি গেল না? পুরো ক্লিয়ার? তাহলে এই বৃত্তাকার অর্থাৎ খেলার মাঠটা ঢাকতে কতটা কাপড় লাগবে বা পেপার ত্রিপাল লাগবে? 154 বর্গ মিটার কথাটা দেবে। বোঝা গেল? পুরো ক্লিয়ার? কি সমস্যা? 4 নম্বর কমপ্লিট। নেক্সট দেখো কত নম্বর আছে? 5 নম্বর। 5 নম্বর গণিত দেখো কি আছে। ফারুক একটি বৃত্ত আঁকবে, আঁকেনি, যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে। একটা বৃত্ত আঁকবে ফারুক, ঠিক আছে, কত? 616 বর্গ সেমি। তাহলে একটা বৃত্ত আঁকবে, তার ক্ষেত্রফল বলে দিয়েছে, অর্থাৎ এইটা 616। এটাকে, এটা হচ্ছে এর বৃত্তের ক্ষেত্রফল। টোটাল এই ক্ষেত্রফলটা বলে দেওয়া হয়েছে। ক্ষেত্রফল মানে কি দেওয়া হয়েছে? পাই আর স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে। পাই আর স্কয়ার মান কত দিয়েছে? 616 দিয়েছে। ঠিক আছে, এখন বলেছে ওর ব্যাসার্ধ কত নিতে হবে। তাহলে এখানেই তো একটা আর আছে, তাই এখান থেকেই আমি আর এর মানটা বের করব। কোথা থেকে? এই পাই আর স্কয়ার অর্থাৎ ক্ষেত্রফল থেকেই আর এর মান বের করব। বলছে এর ব্যাসার্ধ কত নেবে আর পরিধি বা পাবে কত। যখন বৃত্তটা এঁকে ফেলবে তার পরিধি কত আসবে। তাহলে আমাকে অবশ্যই আর এর মানটা আগে দরকার, অর্থাৎ ব্যাসার্ধের মানটা আগে দরকার। তাহলে এখানে যেহেতু আর এর মান আছে সেখান থেকে আমি ব্যাসার্ধটা বের করে ফেলি। চলো ক্যালকুলেট করো, এটাকে সমাধান করো। তাহলে আর স্কয়ার সমান কত হবে? 616 ইনটু পাইর মান হয় কি 22 এর 7, সেদিকে গেলে উল্টে যাবে। কত হবে? 7 এর 22 হবে তো? এইটা কোথায় যাবে? 2 দিয়ে যাবে তো? 2 11 22, তারপর 2 3 6 0 হলো 11 যাবে। 11 দিয়ে 22, 11 দিয়ে 22, 11 আসবে 88। তাহলে আর স্কয়ার এর মান এলো কত? আর স্কয়ার সমান এলো 196। আর স্কয়ার এর মান আসবে কত? রুটের ভিতরে রুট এখন আসবে না, তাহলে আর স্কয়ার সমান আসবে 28 ইনটু 7। এটা এলো তো 28 এলো আর এটা 7 এলো। তাহলে শুধু আর এর মান কত আসবে? রুট অফ 28 কে ভেঙে ফেলো, 7 4 28 হয় তো? আচ্ছা, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 7 গুণিতক 28 এর লসাগু করে ফেলবে। হ্যাঁ, 28 কে লসাগু করে ফেললে এটা আসবে। ভাঙতে হবে 28 কে, 2 দুগুণে 4, 4 সাথে 28, 28 হয়ে গেল। আর একটা 7 আছে, 7ও বসিয়ে দাও। কি বলেছি? বর্গ ভেতর থেকে বের করতে হয় কেমন? কেমন ভাবে বর্গের ভেতর থেকে বের করতে হয়? স্কয়ার থাকলে স্কয়ারটা সেদিকে তাড়িয়ে দেব, সেদিকে তাড়িয়ে দিলে বর্গ হয়ে যাবে, রুট চাপবে। আর রুটকে তাড়াতে গেলে কি করব? ডবল গুলা থেকে একটা করে বের করে আনবো। আমরা দেখো এখানে ডবল পাচ্ছিলাম না, 28 আর 7 আছে, কারোর জোড়া ছিল না। কিন্তু যেই 28 কে ভেঙে দিলাম সবের জোড়া পেয়ে গেছি। দেখো জোড়া পেয়ে গেছি, 2 এর জোড়া একটা পেয়ে গেছি, আর এখানে একটা 7 এর জোড়া পেয়ে গেছি। কত পেলাম? 7 দুগুণে 14 পেলাম। তাহলে 14টা কার মান? ব্যাসার্ধের মান। তাহলে ওকে কত ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে? 14 সেমি, নাকি? 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে হবে এবং তার পরিসীমা বের করতে হবে। যে পরিসীমা কত পাবে? পরিসীমা বের করে নাও, 2 পাই আর। তাহলে 2 ইনটু পাই মান 22 এর 7 ইনটু আর মান 14। ক্যালকুলেট করো, 7 দুগুণে 14, 22 2 44, 44 88। তাহলে 88 কি সেমি? সেমি না বর্গ সেমি? সেমি। ঠিক, এটা যেহেতু কার মান বেরিয়েছে? পরিসীমা অর্থাৎ পরিধির মান বেরিয়েছে, তাহলে পরিধিটা অবশ্যই শুধুমাত্র সেমি হবে। কি হবে? শুধু সেমিতে হবে। ক্লিয়ার? 5 নম্বর হয়েছে পুরা সোজা? সোজা গুলা? হ্যাঁ, বহুত সোজা। সব দুটো মাত্র করছিল, বললে যে উত্তর বাড়াই আছে। ও
খবর কি? কি খবরের দোকান? খবর কি আছে? মারা যায়নি, মারি দিয়া হইছে। এটা আমি ছাড়বো তো। কে কইছে মারা যাইছে? তাকে হত্যা করা হয়েছে। ওটা তো সমস্যা, উত্তর তখন কি খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে, ওই জন্য সাবধানে রইতে হবে এবং রাখতে হবে এবং তোমাদের শক্তি বাড়াইতে হবে, বাঁচাইতে হবে। বুঝতে পারছো? গায়ের জোর বাড়াও, মানে খাবো নি কিছু না, ব্যায়াম করবো নি। হ্যাঁ, তো কি করতে চাও তুমি? আমি ধরতে ইসলে পর এতই টাইম লাগলো। নেক্সট 5 নম্বর নাকি 6 নম্বর? এই 5 হয়ে গেছে, 5 এর তারপর নাম্বার দিতে এখানে। নেক্সট 6 নম্বর। 6 নম্বর কি আছে? পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। আচ্ছা, একজনের বৃত্ত এঁকেছে 4 আর একজনের ব্যাসার্ধ বলছে 5। ব্যাসার্ধ বলতে বোঝো তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যার ব্যাসার্ধ বড় হবে সেই বৃত্তটা বেশি বড় হবে, যার বৃত্ত ছোট যার ব্যাসার্ধ ছোট হবে সেই বৃত্তটাও ছোট হবে। ক্লিয়ার? কি বলেছে? দুজনের দুটো বৃত্ত এঁকেছে। হ্যাঁ, একটা ব্যাসার্ধ 4 আর একটা ব্যাসার্ধ 5। ঠিক আছে, একটাকে আমি ধরি ছোট আর একটাকে ধরো তুমি বড় আর ধরতে পারো। একটা ছোট আর একটা বড় আর ধরতে পারো। ঠিক আছে না? মনে করো এর ব্যাসার্ধ আর এর বড় আর হচ্ছে এটা। তাহলে এটাকে আমি কি ধরবো? 4:5 ধরবো। কি ধরবো? 4:5 দিয়েছে। কি ধরেছে? 4:5। আচ্ছা, অনুপাতটা হয় সব সময় লঘিষ্ঠ আকারে, এটা মনে রাখবে। অনুপাতটা কি হয়? সব সময় লঘিষ্ঠ দেওয়া থাকে। মনে করো এ যদি 16 এবং 20 থাকতো, তাহলে দেখো এটার লঘিষ্ঠ অনুপাত করো 16:20। ধরো এর ব্যাসার্ধ ছিল 16 আর এর ব্যাসার্ধ ছিল 20, কাটাকাটি করো, 4 4 16 হয়, 4 5 20 হয়। সেই দেখো 4:5 চলে এলো কিনা? 4:5 চলে এলো। আবার ধরো অনেক সময় 8:2 যদি 10 থাকতো, মানে এর ধরো 8 হয়েছে, এরও ধরো 10 আছে, তাহলে কত হবে? 2 4 8, 2 5 10। সেই 4:5 এলো, সেই 4:5 এলো। আবার যদি থাকতো 12:15, তাহলে কত হতো? ইস্টু নয়, 12 আর 15। এর আর যদি 12, তার আর মনে করো 15, কত হবে? 4 3 4 12, 3 5 15। সেই দেখো 4:5 হচ্ছে। তাহলে এখানেও আমাকে দেওয়া হয়েছে 4:5। তার মানে 4:5টা এই মানগুলা সবথেকে নিম্নতর মানটা। 4:5 হচ্ছে যেখানেই অনুপাত দেওয়া থাকবে সেটা লঘিষ্ঠ আকারে দেওয়া থাকে, সেটা হচ্ছে 10 15 সমস্যা। তাহলে যেখানেই অনুপাত দেওয়া থাকবে, অনুপাতটা লঘিষ্ঠ আকারে দেওয়া আছে, তাই আমি সেখানে এই যে দিয়েছে না যে দুজনের বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5, তার মানে কোনোভাবে এটা নয় যে এর ব্যাসার্ধ 4 আর এর ব্যাসার্ধ 5, ওটা নয় কিন্তু। কেন বুঝতে পারছো তো? 4 5 হলে 12 15 হতে পারে, 16 20 হতে পারে, 8 আর কত 10ও হতে পারে, কিছু আরো হাজার হাজার আছে। ঠিক আছে না? কিছুই হতে পারে। তো কি হবে আমি তো জানি না, তাই আমি কি করব? আমি কোন সময় বলবো না এর ব্যাসার্ধ 4 বা এর ব্যাসার্ধ 5, এরকমটা বলা যাবে না। ঠিক আছে? কি রকমটা বলতে হবে? তাহলে আমাকে ধরে নিতে হবে একটা অজ্ঞাত রাশি, একটা ধ্রুবক মান, যেটা 4x এবং 5x। কত? একটা মনে করো 4x আছে, আর একটা মনে করো বড় আরটা মনে করো কত আছে? 5x আছে। x এর একটা নির্দিষ্ট কোনো মান আছে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমি পেয়ে গেলাম এর ব্যাসার্ধের মান, এরও ব্যাসার্ধের মান। অনুপাত দেওয়া ছিল, অনুপাত থেকে আমি ধ্রুবক পদ ধরে আমি কি পেলাম? ব্যাসার্ধটা পেয়ে গেলাম। কার ব্যাসার্ধ? ছোট বৃত্তের ব্যাসার্ধ আর বড় বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। আমার দরকার
দুজনের ক্ষেত্রফলের অনুপাত। কি অনুপাত? দুজনের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। বের করো ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। লাগাও পাই আর বলতে এই 4x ছোট বৃত্তের ক্ষেত্রে, তাহলে পাই ইনটু আর স্কয়ার অর্থাৎ 4x এর স্কয়ার ইনটু 4x ইনটু 4x হবে না, 4x ইনটু 4x, এটা পাই আর স্কয়ার। বোঝা গেল কি হলো না? এবং বড় বৃত্তের ক্ষেত্রে কি আসবে? বড় বৃত্তের ক্ষেত্রফল কত বলেছি? 5x। তাহলে এর ক্ষেত্রে আসবে কত? পাই আর স্কয়ার। আর বলতে কত? পাই ইনটু 5x ইনটু 5x হবে তো? এটা হবে পাই আর স্কয়ার। বোঝা গেল কি হলো না? এখন এই দুটোর অনুপাত বের করব। অনুপাত বলতে কাটাকাটি করে ফেলবো। কি করব? কাটাকাটি করে ফেলবো। কাটাকাটি করো, এই দুটোর অনুপাত আসবে দেখো, পাই পাই কেটে ফেলো, ঠিক আছে, x x কেটে ফেলো, আবার একটা x আছে কেটে ফেলো, তাহলে এলো কত? 4 4 16 ইসটু 5 5 25। তবে হ্যাঁ, তোমরা যদি কেউ শুধু 5 বা শুধু 4 ধরে করো তাহলেও কিন্তু হয়ে যাবে, বাট ওটা সঠিক নিয়ম নয়। এটা কিন্তু সঠিক নিয়ম নয়। কেন? 4 আর 5 হচ্ছে অনুপাতটা, ওটা কিন্তু ব্যাসার্ধ দেওয়া ছিল না। ব্যাসার্ধ ধরতে গেলে তোমাকে অবশ্যই ধ্রুবক পদটা গুণ করতে হবে, ঠিক আছে? তাই অবশ্যই এই ছোট বৃত্তের ব্যাসার্ধের জন্য তুমি অবশ্যই 4x করবে, আর এর ব্যাসার্ধটা কত হবে? 5x। তবে শুধু 4 আর 5 ধরে করলেও কিন্তু সেম উত্তর আসবে, উত্তর কিন্তু সেম আসবে, ঠিক আছে? কেন? পাই ইনটু 4 ইনটু 4, পাই ইনটু 5 ইনটু 5, x এর কোনো কথা নেই। আর তুমি পাই পাই কাটবে, 4 4 16 5 5 25 চলেই আসবে, কিন্তু তোমাকে অবশ্যই x ধরতে হবে। বোঝা গেল? সঠিক। কিন্তু শর্ট কোশ্চেন যখন আসবে বুঝে করতে হবে, হ্যাঁ, ভালো করে বুঝে নিয়ে করো, উত্তর চেক করো, ঠিক আছে? অসুবিধা নেই। তোমার হয়েছিল না এটা? শুধু পরপর ধরে করেছিলে? কেন? আপনি কি ওটা জানেন না কেমন ভাবে করতে হবে? এত ধরার দরকার হয় না নাকি? নেক্সট কি আছে? কত ধরা? যারা আসছে না, যারা করেন তারা কিন্তু এটাই হেল্প পাবে নাকি? এর থেকে আর কিছু পাবে না। ঠিক আছে, দেখো এখানে রয়ে যাচ্ছে আসবে এখানে, যাও, নো সাউন্ড, চুপচাপ যাও, সাইলেন্ট হয়ে যাও, সাইলেন্ট হয়ে আসো। নেক্সট কতটা? 7টা হয়নি? নেক্সট হচ্ছে 7 নম্বর। নো ফ্যান, নো ফ্যান। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। তাহলে সুমিত ও রেবা কি করেছে? একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। এরও তামার তার যা আছে, আর একটা তামার তার, একটা হচ্ছে সুমিতের আর একটা হচ্ছে রেবার, ঠিক আছে? দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি ও প্রস্থ 40 সেমি। তাহলে সুমিত কি করেছে? এই তামার তারটা বাঁকিয়ে করে, সুমিত কি করেছে? তামার তারটা বাঁকিয়ে এরকম একটা আয়তক্ষেত্রাকার ছবি তৈরি করেছে। কি করেছে? আয়তক্ষেত্রাকার ছবি তৈরি করেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, যার দৈর্ঘ্য 48 সেমি আর প্রস্থ 40 সেমি, ঠিক আছে? কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তারটি বাঁকিয়ে বৃত্ত তৈরি করলো। রেবা কি করেছে? এইটাকে বাঁকিয়ে নিয়ে একটা কি করেছে? বৃত্ত তৈরি করে ফেলেছে। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। আচ্ছা, বেশি জায়গা বলতে বুঝতে পারছো তো? বেশি জায়গা জুড়ে থাকবে অর্থাৎ কে সব থেকে বড় জায়গা জুড়েছে, অর্থাৎ এটা না এটা, কে সব থেকে বেশি বড় জায়গা নিয়েছে। দেখো, ছবিটা আমার ভুল হতেই পারে, ছবি তো আমি পুরো স্কেলে মেপে করিনি, সে
যে এই লম্বাটা দিয়ে এটাই হবে আর এই লম্বাটা দিয়ে এটাই হবে, স্কেল দিয়ে করা নাই, তাই ছবি দেখে কিন্তু দেখলে হবে না, তোমাকে ক্যালকুলেট করতে হবে। কি করতে হবে? হিসাব করতে হবে, হিসাব করে বুঝতে হবে, ঠিক না? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তাহলে দেখো এটা তৈরি হলো কি একটা আয়তক্ষেত্র আর এটা তৈরি হলো একটা বৃত্ত। ভালো করে দেখো, দুটো তারই কিন্তু সমান, দুটো তারই সমান, দুটো তার যেভাবেই তুমি বাঁকাও না কেন তাহলে এই দৈর্ঘ্যটা কিন্তু সমান পাবো। তাই এই আয়তক্ষেত্রের পরিসীমা বলো বা পরিধি বলো আর বৃত্তেরও পরিধি সমান হওয়া উচিত, হওয়া উচিত কিনা? তাই এর একটা 48 দিয়েছে, তাহলে এটাও 48। পরিসীমা জানো তো, এই পরিসীমা সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, জানতে হবে এটা। আর এটা প্রস্থ 40, অর্থাৎ এদিকেও এটা 40 হবে, যেহেতু এটা আয়তাকার। তাই টোটাল করো কত হবে, কত লম্বা হচ্ছে? 48 48 40 40 কত হবে? 88 40 40 80 88 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ করে দাও, কত হবে? 48 প্লাস 40 সমান 2 ইনটু 88 88 দুই গুণে 16 16 6 হাতে 1 16 176 সেমি হবে। তাহলে এই তারটা কত লম্বা? 100 কত 76 সেমি। তাহলে অবশ্যই এই তারটাও 176 সেমি, রেবার তৈরি তারটাও 176 সেমি, আর সুমিত না কে বলেছে? সুমিত, এও 176 সেমি বের হলো। এখন দরকার কে কতটা বেশি জায়গা জুড়ে আছে সেটা জানতে গেলে আমাকে অবশ্যই এর ক্ষেত্রফল বের করতে হবে। এর ক্ষেত্রফল বের করার সঙ্গে সঙ্গে এটারও ক্ষেত্রফল বের করব। যার ক্ষেত্রফল বড় হবে সে বেশি জায়গা জুড়ে আছে, যার ক্ষেত্রফল ছোট হবে সে কম জায়গা জুড়ে আছে। ক্ষেত্রফল বের করতে গেলে দুটোর ক্ষেত্রফলের সূত্র দরকার। এর ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 40 ইনটু 48 গুণ করো, 40 ইনটু 48 গুণ করো, আচ্ছা 4 32 এর 2 হাতে 3 4 16 17 18 19, এটা হবে তো 1920। তাহলে এটা হচ্ছে কি বর্গক্ষেত্র, সরি আয়তক্ষেত্র। তাহলে এই সুমিতের তৈরি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে 40 ইনটু 48 সমান 1920 কি বর্গ সেমি, বর্গ সেমি। এটা হচ্ছে কার? সুমিতে। রেবারটা কত হবে দেখি? রেবারটা দেখো আমাকে তাহলে পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ পরিধি, অর্থাৎ তারটার দৈর্ঘ্য আমি পেয়েছি কার কোথা থেকে? এই সুমিতেরটা দেখে আমি রেবারটাও সেম, সেই হিসাবে আমি এরও পরিসীমাটা সেমই ধরলাম। কত? 176 সেমি। তাহলে এটা হচ্ছে কি সেই পরিসীমা অর্থাৎ পরিধি। তাহলে পরিধিতে অবশ্যই একটা আর এর মান আছে, আর সেই আর এর মানটাকে কাজে লাগাবো ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে আর এর মানটাকে বের করে ফেলি, তাহলে পরিসীমা সূত্র বের করে ফেলো, 2 পাই আর সমান 176 হবে কি না? 2 পাই আর সমান 176। তাহলে আর এর মান কত হবে? 176 ইনটু 7 এর 22, 7 এর 22 হবে তো, ইনটু 1 এর 2, দুইটা এদিকে এলে কি হবে? ভাগ হয়ে যাবে। ক্যালকুলেট করো এটা, 11 1 11 আর 11 6 66, 11 দুগুণে 22, 2 8 16, 8 7 56 বাই 2, 56 বাই 2 সমান কত হবে গো? 2 3 2 2 4 2 8 16। আচ্ছা 2 দুগুণে 4 আর 2 8 16, 28 দুগুণে 56 হয়ে গেল 28 হবে তো? ও এখানে কাটাকাটি হতো তো, সেখানে তো বুঝতে 2 4 এ 8 7 4 4 7 28, ঠিক আছে? 28 কি 28 সেমি। তাহলে এখানে আমি কার মান পেলাম? এই বৃত্তটার আর এর মান আমি পেয়ে গেলাম কত? 28 সেমি। এই বৃত্তটাতে আর এর মান পেয়ে গেলাম, অর্থাৎ সেম বৃত্ত, সেম তার, সেম এই কি বলো দেখি আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্র ক্ষেত্রফল পেয়েছি। বৃত্তের আমি ব্যাসার্ধ অবধি চলে এসেছি, শুধু দরকার সূত্রটা পুট করব, মানটা পুট করব, বেরিয়ে আসবে কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত আসবে? পাই আর স্কয়ার।
তাহলে পাই অর্থাৎ 22 এর 7 ইন্টু আর স্কয়ার অর্থাৎ 28 ইন্টু 28 28 ইন্টু 28 এটা তো পাই আর স্কয়ার। আর মান কাটো, সরি কাটাটি করে এটা 7 4 28 হবে তো 22 4 88 ইন্টু 28 এটাই উত্তর হবে। 88 ইন্টু 28 এটা ক্যালকুলেট করো এত সেন্টিমিটার স্কয়ার আর বর্গ সেন্টিমিটার কত আসছে, সেটা তোমার এটা কত আসছে 28 কে 88 দিয়ে গুণ করো 2464 2464 28 কে 64 4 হাতে 6 8 গুণ 16 16 আর 6 কত হবে 24 এটা তো 16 আর 6 24। আচ্ছা তাহলে সেম আসবে আবার 8 দিয়ে গুণ করলে 2 4 4 আসবে তাহলে 4 8 6 2 2684 হচ্ছে দেখো কোথায় 2464 কোথায় 2400 স্যার আর আসবে 64 হাতে 6 হাতে 6 আর 2 16 16 আচ্ছা 16 আর হাতে 6 আছে না আচ্ছা 22 হবে না 22 তো আচ্ছা 22 হবে তাহলে এটা 22 হচ্ছে। তারপর এদিকেও টোটাল কত আসবে 2 2 4 আসবে তাহলে 4 6 4 2 2464 তাহলে এটা হলো 2464 কি বর্গ 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 সেমি। আমার প্রশ্ন ছিল এই একই তার দিয়ে আমি বৃত্ত তৈরি করেছি একটা আর একটা আয়তক্ষেত্র তৈরি করেছি, কে বেশি জায়গা নিল বলো? একটা নিয়েছে 1920 বর্গ সেমি আর একটা নিল 2464 বর্গ সেমি, কে বেশি জায়গা নিয়েছে? রেবার বৃত্ত হ্যাঁ রেবার বৃত্তটা রেবার বৃত্তটা, তাহলে দ্বিতীয় তারটা দিয়ে যে গোল করে এঁকেছে তারটাই বেশি জায়গা নিয়েছে, নিয়েছে কিনা? তাহলে বেশি জায়গা নিয়েছে, তাহলে বেশি জায়গা ধরো এইটা থেকে তোমাদের তাহলে কি মনে প্রশ্ন আসতে পারে? তাহলে আমরা যে জমি ধরো আমি তোমাকে দুটো বিস্কুট দিলাম, হ্যাঁ জমি আচ্ছা আসছে আছে, ধরো বিস্কুট একটা গোল বিস্কুট দিলাম আর একটা চার কোণে একটা বিস্কুট দিলাম, চার কোণে আয়তক্ষেত্রাকার একটা বিস্কুট দিলাম, তাহলে কোন বিস্কুটে বেশি জিনিস আছে? আছে কোন বিস্কুটে বেশি? যেটা গোল বিস্কুট। কেন? ওটা বেশি আমরা গণিত জানি সেই জন্য, ঠিক কি না? তাহলে যেটা গোল বিস্কুট সেটাতে বেশি জায়গা পাবে, মানে তোমার পেট বেশি পুরবে গোল বিস্কুটে, আর বর্গাকার বিস্কুট হলে কম হবে, হবে কি না? জমি তো জমি তাহলে গোল বৃত্তাকার জমি নেবে নাকি চার কোণে? কি হলো গোল বৃত্তাকার জমি বন্ধ করছো না? তাহলে কি রকম জমি যখন নেবে ভাইয়ের মধ্যে ভাগ করে দেবে, ভাইকে বলে তুই এরকম বড় টালে তোর অনেক লম্বা এটা, আর আমারও একই মাপের ফিতা দিয়ে মেপে চতুর্দিকটা সমান হবে, আমিও যত লম্বা ফিতা দিয়ে মাপবো চতুর্দিকটা, পরিসীমাটা মেপে দিচ্ছি, তোরও পরিসীমাটা আমি মেপে নিচ্ছি, বাট আমার তো পুকুর টুকুর খুলতে হবে, নানা রকম একটা ফুটবল মাঠ করতে হবে, নানা রকম কারণের অজুহাত থেকে আমি গোল একটা রাউন্ড এরিয়া নিয়ে নিলাম আর ওকে লম্বা একটা জায়গা দিলাম, তাহলে লাভবানটা কি হবে? আমি এটা করবে নাকি? আর যদি ভাই করে তাহলে ধরে নিতে পারবে তো? আচ্ছা আচ্ছা আগের দিন আমরা 7 অবধি করেছিলাম, তোমরাও দেখে নাও, তোমাদের কাজে লেগে যাবে। বৃত্ত থেকে এত ছোট ছোট জিনিস আলোচনা হচ্ছে, তোমাদের প্রচুর কাজে লাগবে এগুলা, ঠিক আছে? তোমাদের অনেক কাজে লেগে যাবে। মানে এটা ভাববে না যে 9 এর করছি 9, কিন্তু এরা 9 এর যোগ্য না, কিন্তু এরা 9 এর গণিত করছি বাট কেউ 9 এর যোগ্য না, আমাকে একদম ছোট লেভেল থেকে তুলে আনতে হচ্ছে জিনিসগুলাকে, ঠিক আছে? তার জন্য তোমাদের যখন করবে, যখন আমি পড়াবো, প্রত্যেকটা জিনিস ভালো মন দিয়ে শুনবে, আরামসে হয়ে যাবে। আমরা পরের দিন 7 অবধি করেছিলাম, ঠিক আছে? আজকে ক্লাস 9 18 নম্বর চ্যাপ্টার, ক্লাস 9 18 নম্বর চ্যাপ্টার 7 থেকে শুরু করব। কত? 7 অবধি হয়ে গেছে আগের দিন, 8 থেকে শুরু করব। আচ্ছা এখন তাহলে 8 নম্বর কোশ্চেন হচ্ছে, কত? 18 নম্বর চ্যাপ্টার 8 নম্বর কোশ্চেন শুরু হচ্ছে।
8 থেকে আমরা দেখব কি আছে, কি গণিতগুলো আছে, এবং ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। একবার পড়বো, পড়ে গণিতটাকে বুঝে নেব, বুঝে নেওয়ার পর আমি গণিতটাকে সলভ করব, ঠিক আছে? 8 নম্বর গণিত কি আছে দেখা যাক। পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার। আচ্ছা ভালো করে দেখো, এই অবধি পড়ে কি দেখা গেল? একটা আয়তাকার মাঠ আছে, হ্যাঁ হ্যাঁ ও ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে একটা আয়তাকার মাঠ আছে, এইভাবে একটা আয়তাকার মাঠ আছে। এই মাঠের মধ্যে মাঝখানে একটা বৃত্তাকার কি আছে? জলাশয় আছে। ছবিটা দিয়ে দিয়েছে, ছবিটা দেখে নাও, এইভাবে একটা ছবি দেওয়া আছে। এখানে একটা জলাশয় আছে। এখন কি দেখতে পাচ্ছি? এই জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। এই যে ব্যাসার্ধটা আছে, এটা দৈর্ঘ্য কত? 14 মিটার। কত আছে? 14। অর্থাৎ এই বৃত্তাকার, অর্থাৎ এখানে আর এর মান দেওয়া আছে। আর এর মান কত দেওয়া আছে? 14 মিটার। মনে রাখবে, হ্যাঁ মিটারটা লিখে নেবে, জায়গা নেই, খাতায় লম্বা করে লিখবে। আর আমি করার সঙ্গে সঙ্গে তোমরা খাতায়ও অবশ্যই করতে থাকো, শুধু চুপচাপ বসে থাকলে হবে না, খাতায়ও করতে থাকো, হাতের স্পিড করতে হবে এবং মনের মতো বোঝার মতো ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে না? প্রত্যেকে খাতা বের করো, খাতা বের করে রেডি করো, ঠিক আছে? খাতা বের করে দেখতে থাকো বইটা। হ্যাঁ তাহলে বৃত্তাকার মাঠ আমি দেখে নিলাম, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠটা দেওয়া আছে, আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে। এইটা হচ্ছে আয়তাকার মাঠ, তোমাদের রেডি করো, দেখে নাও। আয়তাকার মাঠ, আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এটা দেওয়া আছে কত? 60। এটাই দৈর্ঘ্য। লম্বাটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। আর যেটা চওড়া আছে সেটাকে আমরা কি বলি? প্রস্থ বলি। 60 মিটার কি দেওয়া আছে? 60 মিটার দৈর্ঘ্য, 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত? 42 মিটার। কত? 42 মিটার। প্রস্থ দেওয়া আছে 42 মিটার। দেখতে পেয়েছো? জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে? ভালো করে বোঝে নাও। তাহলে ঘাস লাগাবে বলছে, কি করছে? এই আয়তাকার জায়গা আছে, পুকুর আছে, একটা জলাশয় আছে, এবং জলাশয় বাদে বাকি জায়গা কোনটা? এই জায়গাগুলো, এই জায়গাটা তো বাকি জায়গা, আলাদা জায়গা। এই জায়গাটায় কি করবে? ঘাস লাগাবে। কি করবে? ঘাস লাগাবে। এই যে জায়গাটা ঘাস, এখানে উত্তর কি চাইছে? এই ঘাস লাগাতে, কোথায় গেল 8 নম্বর, ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে খরচ হয়। তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে আমাকে জানতে হবে আগে কতটা জায়গা সে ঘাস লাগিয়েছে, কতটা জায়গা ঘাস লাগিয়েছে। ভালো করে দেখো, এইটা হচ্ছে একটা আয়তাকার জমি দেওয়া আছে। এই আয়তাকার জমির মাঝখানে কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে। আর সেই বৃত্তটার ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে 14 মিটার এবং আয়তাকার যে চিত্রটা, অর্থাৎ আয়তাকার তার জায়গাটার দৈর্ঘ্য দেওয়া আছে এটা 60 মিটার, প্রস্থ দেওয়া আছে কত? 42 মিটার। এখানে বলা হয়েছে এই জলাশয়টা বাদে বাকি জায়গাতে কি করবে? ঘাস লাগাবে। তো বাকি জায়গায় ঘাস লাগাতে গেলে একটা খরচ আছে প্রতি বর্গ মিটার। জায়গার একক হচ্ছে বর্গ মিটার, ঠিক আছে? ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। পার বর্গ মিটার, হ্যাঁ পার মিটার স্কয়ার কত টাকা করে লেগেছে? 75 টাকা। কত টাকা? 75 টাকা করে লেগেছে পার স্কয়ার মিটার, অর্থাৎ প্রতি বর্গ মিটার 75 টাকা। তাহলে আমাকে জানতে হবে এই ঘাসটা আছে কতটা বর্গ মিটার জুড়ে। কতটা বর্গ মিটার জুড়ে ঘাস আছে সেটা জানতে পারলে আমি 75 দিয়ে গুণ করতে পারবো, কেন 1 বর্গ মিটারের দাম হচ্ছে 75 টাকা। তাহলে কত বর্গ মিটারে ঘাস লাগাবে তত ইনটু 75। জানবো কিভাবে? কিভাবে আমি বের করব কতটা জায়গায় ঘাস লাগিয়েছে? না, এটা জানতে গেলে আমাকে কি করতে হবে? না, পুরো তার জমিটার ক্ষেত্রফল বের করবো। তোমরা তোমাদের মতো বুদ্ধি করে বের করতে পারো, কিন্তু এটা যেটা সহজ নিয়ম, এটা বের করব। আমাদের কি সবসময় ভাবতে হবে গণিতটা কি বলা হয়েছে, কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এটা আমাকে শুধু ভাবতে হবে। একবার ভেবে নিতে পারলে হয়ে যাবে, আর কিছু না। শুধু মন দিয়ে পড়তে হবে, বুঝতে হবে, তারপর ভেবে নাও কি বলা হচ্ছে। তাহলে এই আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল আমাকে জানতে হবে। তাহলে আয়তাকার জায়গার ক্ষেত্রফল জানতে গেলে কি কি দরকার হয়?
দৈর্ঘ্য দরকার হয় আর প্রস্থ দরকার হয়। দিলে আমি পুরো আয়তাকার মানে এই পুকুর সহ পুরো জায়গাটার ক্ষেত্রফল আমি জেনে নেব। এই জলাশয়টা সহ পুরো জায়গাটার ক্ষেত্রফল জেনে নেব কি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ জানলে। আয়তক্ষেত্রে তাহলে ক্ষেত্রফলের সূত্র জানো কে কে? বলো বলো, তুমি বলো। ভেরি গুড। তাহলে আয়তাকার জমিটার ক্ষেত্রফল কত? তাহলে জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ 60 ইনটু কত 42, 60 ইনটু 42 গুণ করো 6 2 12 2 হাতে 6 24 আর 25 আর একটা শূন্য 6520। এককটা কি দিতে হবে? অবশ্যই মিটার স্কয়ার, বর্গ মিটার। তাহলে 2520 বর্গ মিটার। বোর্ডটা একটু বড় করতে হবে, এটা বর্গ মিটার। 6520 বর্গ মিটার কার দৈর্ঘ্য? 2520 বর্গ মিটার। এটা হচ্ছে পুরো আয়তাকার জমিটার ক্ষেত্রফল। কিন্তু আমার তো পুরো এটা সহ পুরোটাই তো ঘাস লাগাইনি, তাহলে এই পুকুরটা বাদ দিতে হবে, এই জলাশয়টা বাদ দিতে হবে। তাহলে আমাকে আলাদাভাবে জানতে হবে এই জলাশয়ের ক্ষেত্রফল কত। তাহলে জলাশয়ের ক্ষেত্রফল পাবে কিভাবে? তাহলে জলাশয় অর্থাৎ দেখতে পুকুরটা বলেছে একটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল জানতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বেকার পড়াশোনা বন্ধ করে দাও। পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল জানতে পাই আর স্কয়ার। তাহলে পুকুরের ক্ষেত্রফল, পুকুর এর ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল কত হবে বলো দেখি? পাই আর স্কয়ার। পাই এর মান কত? 22 এর 7 ইনটু আর স্কয়ার। আর বলতে এই যে ব্যাসার্ধটা এটাকে আমরা আর ধরি, তাহলে 14 ইনটু 14 হবে কি না? পাই আর ইনটু আর দিলে হলো পাই আর স্কয়ার। ক্যালকুলেট করো কত হবে? 7 দুগুণে 14, 22 দুগুণে 44 ইনটু 14 গুণ করো 44 কে 14 দিয়ে গুণ করো। আচ্ছা, রাফ কাগজ করলে তোমাদের রাফ খাতার এই সাইডে করবে, হ্যাঁ ডান সাইডে খাতায় করবে। রাফ ওয়ার্কটা ডান সাইডে অবশ্যই খাতায় করবে। প্রত্যেকে এদিক সেদিক করে যেখানে ফাঁকা আছে করলে হবে না, একটা নির্দিষ্ট জায়গা দরকার, এই দিকে তাই ফাঁকা রাখতে হয়, ঠিক আছে? এখানে গুণটা করবে। এখানে তোমাদের দেখবে খাতায় এটা বোর্ড জায়গা হচ্ছে না, সাইডে করবে, হ্যাঁ বা আলাদা জায়গা করে নেবে। তাহলে 14 ইনটু কত 44 নাকি? 14 ইনটু 44 গুণ করো 14 জারে 44, 14 জারে 56 ইনটু আবার 56 6 6 5 11 1 হাতে 1 6 616 হয়েছে। তাহলে 616 বর্গ মিটার কত হচ্ছে? 616 বর্গ মিটার। তাহলে আমি পুরোটা পেলাম 2520 আর পুকুরটা পেলাম 616। তাহলে শুধু এই জায়গাটা কত থাকবে? তাহলে শুধু ঘাস লাগাবে কতটা জায়গায়? তাহলে শুধু ঘাস লাগাবে পুরোটার জায়গা বিযুক্ত জলাশয়টার জায়গা বাদ দিতে হবে। পুরোটা থেকে জলাশয় বাদ দিয়ে দিলে শুধু এই ঘাস লাগানো এরিয়াটা পড়ে থাকবে। বের করো, কিভাবে বের করবো? 2520 থেকে আমি জলাশয়টা বাদ দেবো। বাদ দাও, কত হবে? 616 বাদ দাও, কত হচ্ছে? 1904 বিয়োগ করলে, তাহলে শুধু ঘাসের জায়গা, শুধু ঘাসের জায়গা বা ঘাস লাগানো জায়গা কত হবে? পুরোটা ক্ষেত্রফল, পুরো আয়তাকার, আমি বলছি লিখে নাও, জায়গা নেই, লিখে নাও। পুরো আয়তাকার জমির ক্ষেত্রফল বিযুক্ত চিহ্ন দাও। পুরো আয়তাকার জমির ক্ষেত্রফল বিযুক্ত মাঝের জলাশয়ের ক্ষেত্রফল লিখে দাও। লিখে দিয়েছ? তাহলে আয়তাকার জমির পুরো ক্ষেত্রফল বিযুক্ত জলাশয়ের ক্ষেত্রফল হয়েছে। সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিয়ে লিখো কত হয়েছিল। সমান চিহ্ন দিয়ে লিখো 2000 কত ছিল? 2520 ছিল, বিযুক্ত 616 ছিল, বিয়োগ করতে কত হয়েছে বললে? 1904 হয়েছে। তাহলে 1904 কি বর্গ, এটা রাফ ওয়ার্ক, হ্যাঁ রাফে করবে। 1904 বর্গ মিটার হবে। কি হবে? বর্গ মিটার।
অবশ্যই বর্গ কথাটা লিখতে হবে, ক্ষেত্রফল সব সময় বর্গমিটার। তাহলে আমাদের ঘাস লাগাতে হবে কতটা জায়গায়, 1904 লিখে লিখে করবো। হ্যাঁ, তাহলে লিখো অতএব আমাদের ঘাস লাগাতে হবে, তাই ঘাস লাগাতে হবে 1904 বর্গমিটার জুড়ে। লেখো ঘাস লাগাতে হবে 1904 বর্গমিটার জায়গায়, 1904 বর্গমিটার জায়গায় ঘাস লাগাতে হবে। লিখেছ? এবারে ভাবো কি বলা হয়েছে, যে প্রতি বর্গমিটার 75 টাকা খরচ হবে। প্রতি বর্গমিটার খরচ হবে কত, 75 টাকা এক বর্গমিটারের জন্য। তাহলে আমাকে কতটা বর্গমিটার হয়েছে, 1904 বর্গমিটারে ঘাস লাগাতে হবে, তাই আমার মোট খরচ হবে। তাই লিখো প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে পুরো জায়গা ঘাস লাগাতে খরচ হবে। লিখো প্রতি বর্গমিটার, এটা প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে, প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ হবে। লিখে ফেলো ঘাস লাগাতে খরচ হবে 1904 গুণিত 75। লেখো প্রতি বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে 1904 গুণিত 75 সমান ঘাস লাগাবে প্রতি বর্গমিটার 75 টাকা করে খরচ হবে। তাহলে মোট খরচ কত হবে, কতটা জায়গায় ঘাস লাগাবে ইনটু পার বর্গমিটারের টাকা সমান 1,42,800 টাকা খরচ হবে। 1,42,800 টাকা মোট খরচ হবে এই জায়গাটায় ঘাস লাগাতে, ফাঁকা জায়গাটায় ঘাস লাগাতে। বোঝা গেল কি যায়নি, কি সমস্যা বলো, কে কোথায় বুঝতে পারলে না বলো? পুরো ক্লিয়ার, বোঝা গেল? তুলে তুলে করে যাচ্ছ না? শুধু কাটি জীবন বললে হবে? সব জায়গায় কাটা হয় না, দেখবে কাটা হয় না, খুব কম কাটা হয়েছে, যেগুলো একদম দরকার। এত কাটার দরকার নেই, এত সময় নেই কাটা। ক্লাসে একটু থাক। এরা সবাই বসে বসে কি করছে ভাই, ইংরেজি পড়াটা রেডি করো। আর নতুবা হ্যাঁ না বলবো মনে মনে পড়াতো, মনে মনে পড়া। আচ্ছা 9 নম্বর নাকি? ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। আচ্ছা তাহলে কোন একটা ক্লাব আছে, ক্লাবটা দেখতে কিরকম, বৃত্তাকার। কিরকম ক্লাব, বৃত্তাকার ক্লাব। কি দেওয়া আছে, বৃত্তাকার পার্ক ক্লাবটার বাইরের চারদিকে কি আছে, রাস্তা আছে। বাইরের চারদিকে রাস্তাটা এইভাবেই হবে কিনা, রাস্তাটাও নিশ্চয়ই বৃত্তাকার হবে। আর চওড়াটা কত বলেছে, রাস্তাটা চওড়াটা কত বলেছে, 7 মিটার। কত মিটার, এইটা হচ্ছে 7 মিটার। রাস্তাটা চওড়া আছে 7 মিটার। আর কি বলা হয়েছে, আর হচ্ছে বৃত্তাকার পার্কের পরিধি বলে দিয়েছে 352 মিটার। বৃত্তাকার পার্ক হচ্ছে এটা, এটাই তো বৃত্তাকার পার্ক, এটার পরিধিটা হচ্ছে 352 মিটার। বৃত্তাকার পার্কের পরিসীমাটা বলে দেওয়া হয়েছে 352 মিটার। ঠিক আছে? আচ্ছা তাহলে আমাকে কি বের করতে বলা হয়েছে, দেওয়া আছে এই দুটো। একটা দেওয়া আছে বৃত্তাকার যে পার্কটা আছে, পার্কের বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার চওড়া কতটা, আর বৃত্তাকার পার্কের পরিসীমাটা দেওয়া হয়েছে। আমাকে বের করতে বলা হয়েছে এই রাস্তাটার ক্ষেত্রফল। এই রাস্তাটার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল কত, এই রাস্তার ক্ষেত্রফল বের করব কিভাবে, আমাদের দরকার তো এটা, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে। হ্যাঁ আরো একটা বলে দিচ্ছে যে ক্ষেত্রফলটা প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে খরচ হয়। এই যে ক্ষেত্রফলটা না, এই ক্ষেত্রফলটাও কিসে বেরোবে, মিটারে, বর্গমিটারে বেরোবে। প্রতি বর্গমিটার কত বেরোবে, 20 টাকা। তাহলে আমরা বের করব 20 টাকা পার মিটার স্কয়ার।
তাহলে 20 টাকা পার মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ারের দাম হচ্ছে 20 টাকা। বৃত্তাকার রাস্তাটা, এই রাস্তাটা বাঁধতে খরচ হবে কত? 20 টাকা করে। তাহলে আমি দেখব এই রাস্তাটার জায়গা কতটা, কতটা জায়গা আমাকে বাঁধতে হবে, অর্থাৎ রাস্তাটা কতটা আছে, কত বড় রাস্তা বা রাস্তার ক্ষেত্রফল কত, সেটা বুঝতে পারলেই হলো। তাহলে কিভাবে করব? রাস্তার ক্ষেত্রফল জানতে গেলে, অর্থাৎ এরকম অনেক ছবি পাবে, তোমরা ভালো করে যদি পড়ে নাও গণিতটা, তাহলে এরকম অনেক ছবি পাবে, যেটা এইটা যদি বুঝে নিতে পারো তাহলে করতে পারবে। এখন বাইরের দিকে তাকিয়ে আছো, গণিতটা যখন করতে পারবে না সেই সময় তোমাকে পারবে। দেখো ওরা টেস্টের সময় বোঝা যাবে, যখন টেস্ট না হবে সেই সময় বোঝা যাবে এটা দেখছি কি অন্য কিছু দেখছি। তাহলে এই বৃত্তাকার রাস্তা, এই যে রাস্তাটা যে আছে, এই রাস্তার ক্ষেত্রফল জানতে গেলে বলো দেখি কে বলতে পারে, বলো কিভাবে পাওয়া যেতে পারে, একটু ভেবে বলো। এই ক্ষেত্রফলটা পাওয়া যেতে পারে কিভাবে? আমরা আগে যেরকম পেয়েছি সেই একই ভাবে পাবো, আগের গণিতটা যেভাবে বের করেছি এটাও ঠিক একই ভাবে পাবো। ভেবে বলো কিভাবে পাবো, কে ভাবলে, কে ভেবেছো বলো যে রাস্তার ক্ষেত্রফলটা এই জায়গাটা কিভাবে পাবো, এর ক্ষেত্রফলটা পাবো কিভাবে বলো। রাস্তার তো পরিধি দেওয়া আছে, হ্যাঁ। পরিধি থেকে আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে যাব। ওই ব্যাসার্ধের মান ধরে আমরা ওই বৃত্তটি যেটা আছে প্রথম ওর ক্ষেত্রফল বের করে নেব। তারপর আমরা 7 যোগ করবো, কেন 7 মিটার চড়া রাস্তা আছে, 7 মিটার যোগ করে ওই পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের করবো। তারপরে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে ওই মানে যে ছোট বৃত্তটা ওর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, দিলে বেরোবে রাস্তা। মেন কথা যেটা, আমি পুরো বড় বৃত্তটা থেকে এই মাঝের ছোট বৃত্তটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দেবো, এই মাঝখানটা বাদ দিয়ে দেবো। তাহলে পুরোটা থেকে মাঝেরটা বাদ দিয়ে দেবো, দিলে আমি শুধু এই রাস্তাটা পাবো, এটাই তো। তাহলে পুরো বড় রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা সহ ক্লাবের ক্ষেত্রফল বের করব। সেখান থেকে এই শুধু ক্লাবের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, এখানে ক্লাবটা আছে, এই মাঝের বৃত্তটা বাদ দিয়ে দেবো, দিলে শুধুমাত্র রাস্তাটা পড়ে থাকবে। ঠিক আছে, এটা তারাই পারবে যারা পার। আর সেরকম অভ্যাসেরও কিছু নেই, দেখলেই বোঝা যাচ্ছে যে বড়টা থেকে মাঝেরটা বাদ দিলে থেকে যাবে, এটা বোঝা গেল কি জানি। নতুন নতুন গণিত শিখছো না, এটা পড়ছো তো, পড়াটা একটু করো, একটু তো রেসপন্স করা যেতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাকে দরকার হচ্ছে পুরো বড় বৃত্তের ক্ষেত্রফল দরকার, আর একটা ছোট বৃত্তের ক্ষেত্রফল দরকার। আমি বাদ দেবো কিভাবে? তাহলে আমি এটা রাস্তাটা ক্ষেত্রফল, আমাকে একটা বড় বৃত্তের পুরো ক্ষেত্রফল দরকার আর একটা ছোট বৃত্তের ক্ষেত্রফল দরকার, দিলে আমি পাবো। তাহলে দুটোর ক্ষেত্রফল জানলে আমি এই রাস্তাটার ক্ষেত্রফল পাবো। আর রাস্তার ক্ষেত্রফল কত হয়েছে জানতে পারলে প্রতি বর্গমিটারে 20 টাকা হয়। তারপরে আমি কি করব, যত বর্গমিটার বেরোবে তার সঙ্গে 20 ইনটু করবো, দিলে আমি টোটাল টাকাটা পেয়ে যাবো, কত টাকা খরচ হচ্ছে। ব্যাস, আমাকে তাহলে আগে থেকে যে কোনো গণিত পড়ে নেওয়ার পর আগে থেকে আমাকে জেনে নিতে হবে কিভাবে আমি গণিতটা করছি, কোন রাস্তায় আমি গণিতটা করছি, এটা জেনে নিতে হবে। ঠিক না? ধরো আমি এক্ষুনি ভাবলাম যে এক্ষুনি খবর এলো যে তোমার বন্ধু একজন ভর্তি আছে, কোথায় ভর্তি আছে? কেসিআরি হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, কেসিআরি হসপিটালে ভর্তি আছে, ঠিক আছে, আমি শুনে এলাম, কিন্তু জানি না তো রাস্তা কোন দিক দিয়ে যাবো। তাহলে রাস্তাটা তো জেনে নিতে হবে। আচ্ছা, আমাকে রাস্তার ম্যাপটা আগে জেনে নিতে হবে যে এখান থেকে যাব ভসরা, ভসরা থেকে সোজা আমি কেসিআরি যাব। ঠিক আছে না? তাহলে এই রাস্তাটা জানতে হবে আগে থেকে। আগে থেকে তুমি বুঝে নাও রাস্তাটা, নইলে কি হবে, বেরোলে এখান থেকে অনেক দিকে রাস্তা আছে, এদিকে দাঁতনের দিকে চলে যেতে পারো, এদিকে আবার তুমি উড়িষ্যার দিকে চলে যেতে পারো, ঠিক না? আবার অন্যদিকে রুট চেঞ্জ হয়ে সোজা কেসিআরি হয়ে বেলদার দিকে চলে যেতে পারো, ওদিকে খড়গপুর দিকে চলে যেতে পারো। তাহলে কোথায় যাবে বোঝা মুশকিল। তাহলে আমাকে সঠিক রাস্তাটা আগে দেখে নিতে হবে। আমি যে গণিতটা পড়লাম, পড়ে আমাকে ভেবে নিতে হবে যে আমি কোন রাস্তা দিয়ে করব, যে কার পরে কোন স্টেপ গুলা করবো, এটা আগে মাথায় সেট করতে হবে। তাহলে ভালো করে পড়বো, পড়ার পর নইলে কি হবে, অনেকে দেখে ওহো এই গণিতটাতে 3-4টা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাগুলা যোগ বিয়োগ করে তাহলে চলে আসে। আর এখানে একটা সংখ্যা কম হচ্ছে কেন ব্যাপারটা, ওরকম করে গণিত করা যায় না, ওটা মুখস্থ যারা করে ওরকম করে গণিত কোনোদিন শিখতে পারবে না। বুঝে নিতে হবে আগে, আমরা গণিতটাকে কি করব, বুঝে নেব, বুঝে নিয়ে আমরা করব। ঠিক আছে? তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল জানতে গেলে কি জানতে হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র দরকার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই
আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই পুরো বড় বৃত্তের ক্ষেত্রফল জানতে গেলে তাহলে বড় বৃত্তের আর এর মান জানতে হবে, অর্থাৎ ব্যাসার্ধের মান জানতে হবে। বড় বৃত্তের ব্যাসার্ধ মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরলাম এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই অবধি হবে কি বড় বৃত্তের ব্যাসার্ধ, আর আরেকটা কি দরকার সেখান থেকে বাদ দিব কি ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রেও কি এর সূত্র কি সেই একই সূত্র পাই আর স্কয়ার। তাহলে নিশ্চয়ই এর আরটা বড় হবে নাকি বড় বৃত্তের ব্যাসার্ধটা বড় হবে? কার ব্যাসার্ধ বড় হবে? বড় বৃত্তের ব্যাসার্ধ বড় হবে। তাই বড় বৃত্তের ক্ষেত্রে আমি আরটাকে কি ধরবো? বড় আর ধরবো। কি ধরবো? বড় আর। বড় আর ধরলেই আমি বুঝতে পারবো এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, আর ছোট আর ধরলে আমি বুঝতে পারবো এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল কি গেল না? পুরো ক্লিয়ার? তাহলে এখন দরকার আমার হয় বড় বৃত্ত নইলে ছোট বৃত্ত, আমাকে যে কোনো একটা পেতে হবে। কিভাবে পাবে? আর কি দেওয়া আছে দেখো, এই বৃত্তের মধ্যে আমাকে কি দরকার? তাহলে দুটোর ক্ষেত্রফল জানতে গেলে দুটো আর এর মান অবশ্যই জানতে হবে। তাহলে আমি এখন দেখবো দুটো আর এর মান কি আমি পাবো কোনো ভাবে? কোনো দেওয়া আছে আর এর মান? কোনো দেওয়া নেই, কোনো আর এর মান দেওয়া নেই। শুধু একটা দেওয়া আছে, এখান থেকে এই অবধি দেওয়া আছে। এইটা কি চওড়া, এই চওড়াটা দেওয়া আছে 7 মিটার, এটা দেওয়া আছে না, এই চওড়াটা 7 মিটার, অর্থাৎ কি এই অবধি দেওয়া আছে, বাকিটা দরকার এখান থেকে এই অবধি দরকার। ঠিক আছে না? এই চওড়াটা দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে, কিন্তু বাকিটা এখান থেকে এই অবধি এটা জানতে হবে। এটাই হচ্ছে ভিতরের আর এর মান। তাই আমি বড় আর এর মান আমি জানি না, ছোট আর এর মানও আমি জানি না, বের করতে হবে। কিন্তু কিভাবে বের করব একটু বুদ্ধি করে জানতে হবে। বলো কিভাবে পাবো? আমি বৃত্তের যে পরিধি, হ্যাঁ খুব সুন্দর, এইটা দেওয়া আছে, তাদের ক্লাবের পরিধিটা দেওয়া আছে 352। কোনটা বলো দেখি? 352 কি দিয়েছে? 52 মিটার। কোনটা রাস্তা সহ না রাস্তা বাদে দিয়েছে? রাস্তা বাদে। এমনি বৃত্তের কোথায় গেল? শুধু ক্লাবটা হ্যাঁ বৃত্তাকার পার্কের পরিধি, ও ক্লাব না তো পার্ক, হ্যাঁ পার্ক, বৃত্তাকার পার্কে, হ্যাঁ পরিধি, হ্যাঁ পার্কের পরিধি, ক্লাবের পার্কের পরিধি 352। তাহলে এইটা দেওয়া আছে নাকি? তাহলে এইটা দেওয়া আছে, এইটা হচ্ছে পরিধি। এই পরিধির ভেতরে কিন্তু একটা আর লুকিয়ে আছে। সেই আরটা কি আর? বড় আর না ছোট আর? ভেবে বলো। এই আরটা কিন্তু ছোট আর, কেন? এই পরিধিটা ছোট বৃত্তের, তাই আরটাও নিশ্চয়ই ছোট আর হবে। অর্থাৎ সেই শুধুমাত্র পার্কের পরিধি দেওয়া আছে, তার মানে আরটাও যেটা বের হবে শুধু পার্কের আরটা বেরোবে। আর বলতে ব্যাসার্ধটা শুধুমাত্র পার্কের বেরোবে। বোঝা গেল কি গেল না? তাহলে পরিধি দেওয়া আছে কত? 352। তাহলে এর মধ্যেই কিন্তু আর এর মানটা লুকিয়ে আছে। আমরা এগুলো বের করতে শিখেছি কিনা? আর এর মান বের করতে শিখেছি তো? কিভাবে পরিধি সূত্রটা পুট করব? পরিধি সূত্র কি বলো তুমি? আচ্ছা এত ডিজাইন করে বলতে হয়? আমি বলেছি সঙ্গে সঙ্গে উত্তর দেবে, দাঁড়াবে, স্টাইল মারবে, তারপরে বলবে। এটা কি? তোমাকে বলতে বলেছি সঙ্গে সঙ্গে বলবে। প্রসেসিং হতে সময় লাগে একটু। হনুমান বলার সঙ্গে সঙ্গে সবার মুখে তো থাকবে, আমি কাকে কখন ধরে নেবো তাকে রেডি হয়ে থাকতে হবে, সঙ্গে সঙ্গে বলতে হবে দাও তাকিয়ে আছে। তাহলে 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধি। কোন বৃত্তটা? ছোট বৃত্ত, তাই আমি আরটাও ছোট লিখলাম। যদি বড় বৃত্তের ক্ষেত্রে হয় বড় বৃত্ত লিখবো। তাহলে এখান থেকে আমি আর এর মানটা জেনে নেব। খাতায় করতে আছো তো তোমরা? খাতায় করতে থাকো। 2 পাই আর, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রে এটা কি? পার্কের ক্ষেত্রে, এটা হচ্ছে পার্কের ক্ষেত্রে। লিখে নাও, রাখো পার্কের ক্ষেত্রে, পার্কের ক্ষেত্রে 2 পাই আর সমান 352। এখানে আর একক দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা সমাধান করব। কি করব? সমাধান করব। এখানে আর একক দেওয়ার দরকার নেই। 2 পাই আর সমান 352। তাহলে এখন আমি কার মান এখানে দেখতে পাচ্ছ? পাইয়ের মান আমার জানা আছে, 2 তো জানি, 2 2, আর কি শুধু আর এর মানটা নেই, আর এর মানটা লুকিয়ে আছে, এগুলোর ভিতরেই লুকিয়ে আছে। তাহলে আর এর মানটা রাখবো। তাহলে আর এর মান বের করতে গেলে রেখে দেব আরটাকে, সেদিকে 352 আছে থাকুক, ইনটু 2টা আছে ভাগ হয়ে যাবে 1 এর 2, ইনটু পাইয়ের মান আছে কত? 22 এর 7, সেদিকে গেলে উল্টে যাবে। কত হবে? 7 এর 22। বোঝা গেল কি যায়নি? এখন কাটাকাটি করব। 11 দুগুণে 22, 11 3 33 হবে, আর 11 দুগুণে 22 হবে। ঠিক আছে? 11 কে 352 দিয়ে ভাগ করলে 32 হয়, আর 22 কে 11 দিয়ে ভাগ করলে 2 হয়। ক্লিয়ার? 2 16 32। হ্যাঁ 2 16 32। হ্যাঁ 2 16 32 হলো। তাহলে আর কত? হ্যাঁ 2 আসছে 16, এটাও হয়ে গেল। তাহলে আর এটা ক্যালকুলেট করে নাও, তোমরা ক্যালকুলেট করতে পারবে, নিজেরা কাটাকাটি করে নাও। কে বুঝতে পারছো কি পারছো না? এটা আমরা ফাঁকা ফাঁকা করে লিখবে, বোর্ডে জায়গা নেই বাবু।
হ্যাঁ ভালো করে লেখো। 8 থাকলো আর এদিকে 7 থাকলো, গুণ করো। 8 ইনটু 7 সমান কত হচ্ছে? 8 সাথে 56 লিখে ফেলো এইভাবে। 8 সাথে 56, তাহলে 56 একক দিতে হবে। এককটা কি হবে? মিটার নয়, বর্গ মিটার। ও সরি হ্যাঁ মিটার হবে, মিটার। আর এর মানে এটা পাই বর্গ মিটার বলছো না, মিটারই হবে, ঠিক বলেছো মিটার। আর এর মানে মিটার। তাহলে আর বলতে এই ছোট আরটা পেলাম কিনা? দেখো ছোট আরটা আমি পেয়ে গেলাম কত? 56। 56 কি মিটার পেলাম। তাহলে আমি এই পার্কের ব্যাসার্ধ পেয়ে গেলাম, কত পেলাম? 56। তাহলে এখান থেকে এই অবধি আমি পেলাম কিনা? এই কেন্দ্র থেকে এই অবধি পেলাম, কত পেলাম? 56। তোমরা এখন ভালো করে ভেবে বলো এখান থেকে এই অবধি কত হবে? হ্যাঁ হ্যাঁ বুদ্ধি কি, আমাকে তো আগে থেকে বলে দিয়েছে রাস্তাটা চওড়া, অতএব আমি এটাও তো নিশ্চয়ই একটা চওড়া, এটাও তো 7। তাহলে এখান থেকে যদি 56 হলে তাহলে এটা বাকিটা 7 যোগ করে নেব। তাহলে বড় আর এর মান কত হবে? 56 প্লাস 7। 56 প্লাস 7 কত হবে? 63 আসছে। 63 করে নাও। তাহলে বড় আর এর মান পাবো কত? 63। 63 পেয়ে গেলাম। এখন কিন্তু আমার দুটো আর কমপ্লিট। তাহলে একটা জিনিস ভাবো, যখন স্যার দেখো গণিতগুলো করাচ্ছেন তাহলে তোমাকে কিন্তু একটা করে স্টেপ মুখস্থ রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমাকে কি দরকার সেটা বের করে নিতে হবে, ঠিক না? আমি আজকে ধরো রান্না করব, আমার রান্না করতে গেলে আমাকে আগে থেকে দেখে রাখতে হবে যে রান্না করতে গেলে মাংস রান্না করছি, মাংস রান্না করতে গেলে আদাটা, রসুনটা, পেঁয়াজটা লাগবে, তেলটা লাগবে, তো আমাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে না। আমার যখনই দরকার আমি তো বুঝতে পারবো না, আগে আদাটা ঢেলে দিলাম, রসুনটা ঢেলে দিলাম, মাংস রান্না কষা হয়ে গেল, তারপরে আমি বলছি ওই তেল নাই রে, তেল দে, তেল দে, তেল দে, তারপরে আমি তেল ঢালবো, এরকম তো নয়। তাহলে আমাকে আগে থেকে জানতে হবে আগে তেল, ঠিক না? কাকে কখন লাগবে সেটা আগে থেকে এস্টিমেট থাকতে হবে, আগে থেকে আমার প্ল্যান থাকতে হবে, ঠিক না? তাহলে আমার এখানে আগে থেকে কাকে আগে দরকার? বড় আর দরকার, ছোট আর দরকার। তাহলে এখন দেখো আমি বড় আরকে আগে দরকার, খুঁজে পাবে না তো বড় আরকে, তোমাকে ছোট আর আগে বের করতে হবে। ছোট আর বের করলে তুমি বড় আরের মান পাবে। এখন দেখো বড় আরের মান পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমার কেন দরকার এই আরগুলা? আরগুলা আমার দরকার কেন? কারণ হচ্ছে দুটো বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। কেন ক্ষেত্রফল দরকার? কারণ বৃত্ত বাদে যে বাকি রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। কেন দরকার? কারণ বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে, সেই জন্য এগুলোকে দরকার। কিন্তু তবুও সেই ক্ষেত্রফল আমার দরকার নেই। আমার উত্তর কি দরকার? প্রতি বর্গমিটার 20 টাকা খরচ হয়। তাহলে যা ক্ষেত্রফল বেরোবে তার সঙ্গে 20 গুণ করতে হবে, সেই অবধি আমাদের রাস্তা। তাহলে আরো বাকি আছে অনেকটা রাস্তা, মুছে ফেলি এগুলো, জায়গা হবে না এখানে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? পুরো ক্লিয়ার? পুরো বোঝা যাচ্ছে তো? এখন আমি পেয়ে গেছি বড় আর, এখন আমি পেয়ে গেছি কি পেয়ে গেছি? বড় আর সমান 63, ছোট আর সমান 56 পেয়ে গেছি। এখন তাহলে বড় আর এর ক্ষেত্রফল জানতে হবে। বড় আর এর ক্ষেত্রফল কত আছে? সূত্র কি? একই সূত্র। তাহলে আমি ক্ষেত্রফল পাবো, বড় আর এর ক্ষেত্রফল হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমি কি করতে পারি? বড় বৃত্তের ক্ষেত্রফল বের করি। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল বা পুরো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করি। কি বের করবো? রাস্তা সহ। বড় বৃত্ত লিখবে না, এখানে কি লিখবে? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল লিখে ফেলো। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল লিখেছো? লিখে ফেলো, অবশ্যই লিখে ফেলো। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু বড় আর এর স্কয়ার হবে, অর্থাৎ 22 এর 7 ইন্টু কত হবে? 63 ইন্টু 63 হবে তো? 22/7 ইন্টু 63 ইন্টু 63 হবে তো? পাই ইন্টু আর এর স্কয়ার। আর বলতে আর গুলো দুটার গুণফল, কাটাকাটি করো। 7 9 63, এগুলাকে গুণ করো, সমান হচ্ছে কত? 22 ইন্টু 9 ইন্টু 63। এই তিনটাকে গুণ করো, 22 এর সঙ্গে 9 গুণ করো ইন্টু 63, যা হবে তার সঙ্গে 63 দিয়ে গুণ করো। কত হচ্ছে বাবু? 12,474। ঠিক করে বলেছো তো? 12,474 ঠিক করে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এর ক্ষেত্রফলের একক কিন্তু মিটার নয়, বর্গ কথাটা দিতে হবে। ক্ষেত্রফল যেখানে আসবে বর্গ কথাটা আসবে। এত কি বর্গ মিটার, কি হবে? বর্গ মিটার। এটা হচ্ছে পুরো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। এটা হচ্ছে কি? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। লিখে ফেলো। আলাদা করে গুণ করছো, বিশ্বাস হচ্ছে না? করে দেবো।
বোঝা গেছে কি যায়নি? পুরো ক্লিয়ার? এখন আমরা কি বের করবো বলো? এরপরে স্টেপ কি করা উচিত? শুধু পার্কের ক্ষেত্রফল লিখে বলো তাহলে। শুধু পার্কের ক্ষেত্রফল, শুধু পার্কের ক্ষেত্রফল, শুধু পার্কের ক্ষেত্রফল। বলো সূত্র কি? পাই আর স্কয়ার, ছোট আর স্কয়ার হবে অবশ্যই। খুব সুন্দর। তাহলে পাই এর মান কত? 22 এর 7, 22/7 ইনটু আর এর মান কত? 56, 56 ইনটু 56। কাটাকাটি করো, 7 8 56। এবারে গুণ করো 22 ইনটু 8 ইনটু 56, গুণ করো তিনটা। 9856। মুছে দিচ্ছি। কত কত গুণ করতে বললাম? 22 ইনটু 8 ইনটু 56 গুণ করো। গুণ করে কত হচ্ছে বলো? 9856। এটা হয়েছে তো 9856। 9856। এটা হচ্ছে, অবশ্যই লিখবে বর্গমিটার। কি বর্গমিটার? দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। তাহলে আমাদের কি বের করতে করার কথা ছিল? পুরো বড় কি রাস্তা সহ পুরো পার্কের ক্ষেত্রফল। এখান থেকে বাদ দিতে হবে শুধু পার্কের ক্ষেত্রফল, দিলে রাস্তাটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এখন কি বের করব বলো? এরপর স্টেপ কি হওয়া উচিত? কেন বাদ দিব? রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখন লিখবো রাস্তার ক্ষেত্রফল সমান, এখন কি লিখবো? এখন লিখবো আমি যে লিখো রাস্তার ক্ষেত্রফল হবে। অতএব চিহ্ন দিয়ে দাও একটা, লিখো রাস্তার ক্ষেত্রফল হবে, হাইফেন দাও, রাস্তার ক্ষেত্রফল হবে। তাহলে তুমি তো দেখতেই পাচ্ছ, লিখতে পারো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বিযুক্ত রাস্তা পাতে পার্কের ক্ষেত্রফল লিখতে পারো, নতুবা তুমি সংখ্যাটা লিখে দিতে পারো। কেন? আগে থেকে তুমি লিখে রেখেছো। ঠিক আছে? সংখ্যাটা লিখে দিতে পারো। কত কত ছিল লিখে দাও। পুরো রাস্তার ক্ষেত্রফল কত ছিল, মানে পার্ক সহ রাস্তার ক্ষেত্রফল কত ছিল, বা লিখে নাও যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত? 12474। 12474 বিযুক্ত 8000। আচ্ছা 9856। এটা হচ্ছে পার্কের, শুধু পার্কের। তাহলে লিখে নাও শুধু পার্কের ক্ষেত্রফলটা কত? 9856। 9856 তো ঠিক আছে তো? দেখে নাও 9856। আচ্ছা, ক্ষেত্রফল দুটো, এটাকে বিয়োগ করলে বাকিটা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল চলে আসবে। শুধু কি চলে আসবে? রাস্তার ক্ষেত্রফল। কত বিয়োগ করো, কত হয়েছে দেখো? 2618। এসছে 2618 কি বর্গমিটার। কি আসবে? বর্গমিটার। এবারে পুরো শেষ মাথায় চলে এসেছি গণিতে। ঠিক আছে? 2618 বর্গমিটার। এটা কি বেরোলো? শুধু রাস্তার ক্ষেত্রফল বেরোলো। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমার উত্তর কিন্তু এটা দেওয়া নেই যে রাস্তার ক্ষেত্রফল কত বের করো, এটা দেওয়া নেই। কিন্তু আমাদের দেওয়া আছে এই রাস্তাটা বাঁধাতে প্রতি বর্গমিটার 20 টাকা করে খরচ হবে। এই রাস্তাটা বাঁধাতে প্রতি বর্গমিটার 20 টাকা খরচ হবে। তাহলে কতটা রাস্তা বাঁধাতে হবে? এই 2618 বর্গমিটার রাস্তা বাঁধাতে হবে। খরচ কত হবে তাহলে? লিখে রাখো। পরের লাইন লিখো, পরের লাইনটা লিখো। রাস্তাটি বাঁধাতে, রাস্তাটি লিখতে পারো বা আর একটু ভালো হয় এটা লিখো দেখি। কত কত হয়েছে রাস্তাটার ক্ষেত্রফল? 2618 বর্গমিটার। মিটারের 2618 বর্গমিটারের রাস্তাটি বাঁধাতে টাকা হিসেবে মোট খরচ হবে 2618 ইন্টু 20 সমান কত হবে গো? 2000 4000 5136 নাকি গো? 5000 না 5000 কেন? 52360। 52360। হ্যাঁ 52360।
আচ্ছা 52,360 ঠিক করে বলছো তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ 5360 ইনটু এটা আমি যোগ করে দেবো আর কি 236 5236 আর একটা 2 শূন্য ঠিক আছে তাহলে 5236 আগে সরি ও তো 52,360 টাকা হয়ে যাবে না হ্যাঁ এর একক হবে কি টাকা অবশ্যই এর একক টাকা এত টাকা খরচ হবে বোঝা গেল কি যায়নি পুরো ক্লিয়ার এইভাবে দেখো প্রত্যেকটা গণিত বোঝাতে গেলে একটু সময় লাগছে তো বুঝে বুঝে করতে হবে কে পারবে বলো পুরো গণিতটা নিজে করতে পারবে কে ক্ষমতা আছে হাত তুলে বলো পুরো গণিতটা নিজে করার ক্ষমতা আছে কারুর না দেখে কারুর না শুনে কিছু না দেখে কিছু না বুঝে শুধু গণিতটা পড়ে করতে পারবে বুঝে করতে পারবে তো সংখ্যা চেঞ্জ করা দেওয়া থাকলে করতে পারবে আমাকে কি কি জানতে হবে তাহলে গণিতটা থেকে আর এর মান বের করাটা জানতে হবে আর একটু উপযুক্ত বুদ্ধি দরকার একটু বুদ্ধিটা লাগিয়ে কাজে লাগিয়ে আমাকে ভেবে চিন্তে কাজটা করতে হবে না ভেবে করলে হবে না ঠিক আছে আমি কি বললাম যে রান্না করার আগে তোমাকে আগে এস্টিমেটটা করে নিতে হবে প্ল্যানটা করে নিতে হবে বা কোথাও যাওয়ার আগে আমাকে ম্যাপটা দেখে নিতে হবে আগে ম্যাপটা দেখে আমাকে বুঝে নিতে হবে নইলে কি হবে আমি অন্য জায়গার বাস ধরে নেব আমি ট্রেন অন্য ভুল ট্রেন ধরে নিতে পারি তাহলে অন্য জায়গায় পৌঁছে যাবো তাহলে ঠিক জায়গায় যেতে গেলে আগে ভেবে বুঝে নিতে হবে আগে করার আগে প্ল্যানটা করে নিতে হবে ঠিক আছে বোঝা যাচ্ছে কি যায়নি 9 নম্বর গণিত ক্লিয়ার হলো নেক্সট আচ্ছা টাইম ওভার হয়ে গেছে না টাইম ওভার হয়ে গেছে কি